Once again, আসসালামু আলাইকুম and very good evening to all of you. আজকে আমরা যে সেশনটা নিচ্ছি এটা একটা মাস্টার ক্লাস বলছি, কারণ ক্লাসটা একটু বড় হবে এবং ক্লাসের কন্টেন্টগুলো আমি আলাপ করব। তার আগে বলি সেটি হচ্ছে যে ইটস এ ফ্রি ফর দিস সেশন। আসলে পৃথিবীর ফ্রি বলে কিছু নাই। আমরা এই ক্লাসটা অলরেডি বাজেট বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল উইথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এই কোর্সটা বেশ কয়েকটা ব্যাচ হয়ে গেছে এবং এটাতে সাংঘাতিক রকম সাড়া ছিল। মানে সবাই খুব হ্যাপি ছিল এই পার্টিসিপেট করে, কারণ এই ক্লাসের সবগুলো আমি অলমোস্ট নিয়েছি। আমি একাই ক্লাস নিয়েছি, সঙ্গে সুমহম্মদ আলামিন নামে একজন এফসিএম উনি হচ্ছে বাজেট প্ল্যানিং এ কাজ করতেন অনেকগুলো এমএনসি কোম্পানিতে। তো এছাড়া আসাদ আমার সুপারস্টার একসময় কলিগ ছিল, ও কিছু ক্লাস নিয়েছিল, বাট এবার মোস্টলি আমি নিব। আজকের ক্লাসটা মূলত হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে আপনারা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, বাজেট কত ইম্পর্টেন্ট এবং বাজেট বলতে আমরা কি বুঝি, বাজেটের কন্ট্রোল কেন প্রয়োজন হয়, এবং এই স্কিলটা, এই বাজেট প্ল্যানিং এর স্কিলটা আমাদের যদি গ্রো করে তাহলে জব ফিল্ডে এখন যে পরিমাণ স্ট্যাগনেন্সি, অর্থাৎ কর্পোরেটে জব চলে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হচ্ছে, বিভিন্ন কারণে আমরা দেখতে পাবো যে আসলে জব কাটাল হচ্ছে। কিন্তু যারা এই জায়গাটায় দক্ষ হতে পারবেন তাদের কিন্তু এই সময়টাতে দরকার, যে তাদের বাজেট প্ল্যানিং এ যারা ভালো তারা হচ্ছে কর্পোরেট সবচেয়ে ডিমান্ড থাকবে। সো let us start with the course. Today is a master class on budget and budgetary control with financial planning and analysis. তো ওয়াহিদ, আপনি তো আমার সাথে ছিলেন, আপনি বলেন তো বাজেট বলতে কি বোঝা যায়? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বাজেট বলতে কি বুঝেন আপনি বলেন তো। স্যার, বাজেট বলতে আমরা আসলে প্রধানত যেটা বুঝি বাংলাদেশে যে হচ্ছে একটা আর্থিক বছর শেষ হওয়ার পরে যে একটা বাজেট দেয়, এটা সামগ্রিক দেশের জন্য বাজেট। আর যদি কোনো কোম্পানির জন্য বাজেট হয়, তার সামনের এক বছর কিভাবে চলবে, তার জন্য মানে কি পরিমাণ খরচ করতে হবে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং টোটালি কিরকম খরচ হবে তার একটা প্ল্যানিং করা, সামনে সেলস কিভাবে হবে, সবকিছু মিলিয়ে স্যার একটা প্ল্যানিং করাকে স্যার বাজেট এর মনে হয় স্যার এটা। ভেরি গুড, ভেরি গুড। তো আসলে ও যেটা, ওর কথা থেকে আমরা বুঝতে পারলাম যে বাজেট, আমি শফিকুল আলম, যেমনি উনি বললেন আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট, এছাড়াও আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি। তো যাই হোক, আমি আমাদের একটা পার্টনারশিপ ফার্ম, সিএ ফার্ম আছে, আমরা চারজন পার্টনার। এই ফার্মের নাম হচ্ছে শফিকুল আলম কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্টস। ওইটার আমি ম্যানেজিং পার্টনার, সিও। আর বিসলিউশন যেটা আমাদের মূলত আইটি কোম্পানি, এবং ট্রেনিং, স্পেশালি বিজনেস ট্রেনিং এ আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের নাম্বার ওয়ান সিন্স লাস্ট 5 ইয়ার্স। আমাদের কোম্পানিটার বয়স 8 বছর চলছে। তো এই এই কোম্পানির আমি চেয়ারম্যান হিসেবে কারেন্টলি কাজ করছি। তো যাই হোক, আমরা যে কনটেক্সট নিয়ে কথা বলবো, হোয়াট ইজ বাজেটিং, এক্সাম্পল অফ এ বাজেট আমরা কিভাবে দেখার চেষ্টা করব, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ফর ইফেক্টিভ বাজেটিং, হোয়াট ইজ বাজেটারি কন্ট্রোল, অ্যাডভান্টেজ অফ বাজেটিং এবং লিমিটেশন আছে, এগুলো আমরা দেখবো। বাট মূলত আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুনেন, সেটা হচ্ছে যে বাজেট প্রসেসটা যদি আপনি ঠিক মতো শিখতে পারেন, আমাদের এই কোর্সটাতে আমাদের সাথে কন্টিনিউ করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা অর্গানাইজেশনের অ্যানুয়াল, মানে বাজেট বা এবিপির 1 বছর, এবিপি মানে অ্যানুয়াল বিজনেস প্ল্যান 1 বছর, এবং এটার সঙ্গে আমরা 5 বছরের বাজেট দেখব। এবং এই এই এবিপি থেকে আপনার কেপিআই কেয়ারে, হোয়াট ইজ কেপিআই, হোয়াট ইজ কেয়ারে, এগুলো বলবো আজকে। যেহেতু প্রথম ওরিয়েন্টেশন এবং ফ্রি ক্লাস, আজকে আমরা মূলত ওভারভিউ দিব। আপনারা খুব আনন্দিত হবেন আমি বিশ্বাস করি, কারণ এখানে অনেক এলাবোরেটলি এগুলো ডিসকাস করা থাকবে। একই সঙ্গে সঙ্গে একটা মাস্টার বাজেটের ফরম্যাট দিব, যে ফরম্যাট থেকে আপনারা হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে বাজেটে কালেক্ট করতে পারবেন, এবং সেটা কম্পাইল হয়ে একটা মাস্টার বাজেট হবে। এবং এই মাস্টার বাজেট থেকে এই মাস্টার বাজেট থেকে আমরা যেটা হবে সেটা হচ্ছে, মাস্টার বাজেট থেকে আমরা একই সঙ্গে সঙ্গে চেষ্টা করব যাতে করে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করা, এবং সেই অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর আপনার অ্যানালাইসিসে আমরা যাওয়ার চেষ্টা করব। তো সেই আমরা একটু আগে যে যেটা আমাদের ওয়াহিদ বলছিল, আমি যদি একটু কুইকলি বলি, দেখেন, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইন এ সেন্স, এই স্লাইডটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো অনেকটাই আপনাদের ক্লিয়ার হবে। হোয়ার ইটস ইন্টেন্স টু গো, একটা অর্গানাইজেশন কোথায় যেতে চায়, একটা অর্গানাইজেশন কোথায় আপনি দেখতে চান। তো বাজেট যে বললাম, সেই বাজেটটা ও বললো, ওয়াহিদ বললো যে বাজেট হতে পারে ব্যক্তির, ও ব্যক্তির কথাটা ওভাবে বলে নাই, ব্যক্তির বাজেট। আমি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাগোতে এই বাজেট প্ল্যানিং কন্ট্রোল এবং
এটাকে বলে ফাইন্যান্সিয়াল ওয়েল বিং এর উপরে দীর্ঘদিন 1 বছর ধরে ওদের বিভিন্ন সেশন নিয়েছি। ইটস এ ভেরি কস্টলি সেশন, পার আওয়ার আই চার্জ দেম 20,000 টাকা। বাট এই জিনিসটাও কিন্তু এই কোর্সে আছে, ফাইন্যান্সিয়াল ওয়েল বিং। হ্যাঁ, তো কি হলো, পার্সোনাল ফাইন্যান্সিং, পার্সোনাল বাজেটিং এবং পার্সোনাল ফাইন্যান্সিয়াল ওয়েল বিং। সেকেন্ড হচ্ছে অর্গানাইজেশন, মানে একটা কোম্পানি। আর থার্ড হচ্ছে একটা কান্ট্রি। সো ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি, একটা কোম্পানি এবং দেশ। তো অলরেডি ওয়াহিদ বলছে যে আমরা প্রতি বছর সংসদে যে বাজেট প্রসেসটা দেখি, এটা তো আসলে আমরা ফিজিক্যালি দেখি, একটা বাজেট ডিক্লারেশন করছে, তার সাথে ফাইন্যান্স বিল বা অ্যাক্ট থাকে, কিন্তু এর সাথে আসলে সামগ্রিক দেশের টোটাল রিসিপ্ট পেমেন্টটা করে। এবং গভর্নমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমে বাজেটারি প্রসেসটা শুরু হয়, যেমন ধরেন জুনে ডিক্লেয়ার হলেও এটা অনেক আগের থেকে এক্সারসাইজ হয়। তো আমরা গভর্নমেন্ট বাজেটিং এ তেমন কিছু এখানে করব না। আমরা মূলত হচ্ছে মোস্টলি হচ্ছে আপনার প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো, প্রাইভেট পাবলিক কোম্পানি যেগুলো লিমিটেড কোম্পানি, পিএলসি, এদের এবং ইন্ডিভিজুয়ালের কিছু কিছু জিনিস আলাপ করব। তো এখন সেটা বলতে যে বলছি, দেয়ার ইজ ওয়্যার ইজ ইন্টেন্স টু গো। একটা বাজেট তখনই সাকসেসফুল হবে, বুঝতে হবে যে অর্গানাইজেশনের অবজেক্টিভটা কি। তো ধরেন আমি সিম্পল উদাহরণ দিই। আপনি একটা কোম্পানি, ওয়াহিদ আপনি কোথাও কোথায় কাজ করলেন বললেন একটু আগে, সরি আমি ভুলে গেছি, সরি। স্যার আমি পার্টেক্স এক্সটার গ্রুপে স্যার। আচ্ছা, পার্টেক্স স্টার গ্রুপে ওয়াহিদ আছে। তো ওয়াহিদের অবজেক্টিভ যদি হয়, ওয়াহিদের চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টর যদি অবজেক্টিভ দেয়, আপনাদের প্রোডাক্ট কি ওয়াহিদ? পার্টেক্স বোর্ড, পার্টেক্স বোর্ড। ফার্নিচার, পার্টেক্স ওকে, কেবল। ওকে, ফাইন। তা আমি কেবলটা একটু, ওরা পিছনে আছে কেবলে, বিএবি ছাড়া অন্যরা খুব একটা ভালো করছে না, বিয়ের পরে কিছুটা বিবিএস। কিন্তু অন্যটার বলি স্টার পার্টিকেল বোর্ড যেটা, এবং হচ্ছে ফার্নিচার। ধরেন সে তর্কের খাতিরে ধরলাম যে তারা কারেন্টলি বাংলাদেশের নাম্বার 1 আপনার যে পার্টিকেল বোর্ড। এখন তাদের অবজেক্টিভ হতে পারে যে আমরা সাউথ এশিয়ার নাম্বার 1 হব। এখন কোশ্চেন হচ্ছে, এই যে অর্গানাইজেশন একটা বড় ধরনের আপনার একটা গোল বা একটা ভিশন সেট করলো, এই ভিশন, এই যে সাউথ এশিয়া 1 নম্বর হবে, এটা হয়তো তার 10 বছর 20 বছর লেগে যেতে পারে। সো এটাকে বলা হয় যে কিভাবে সে হচ্ছে নাম্বার 1 ইন সাউথ এশিয়া হবে, এটা তার ভিশন। ওই ভিশনকে সাপোর্ট করতে যে তার কিছু মিশন সেট করতে হয়, অর্থাৎ সে কিভাবে করবে, তাহলে তার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, বেস্ট পিপল হায়ার করতে হবে, বেস্ট প্রোডাক্টস করতে হবে, এটা তার মিশন। আর এটাকে আরো ছোট ছোট ভাগ করে ইয়ারলি বা 5 ইয়ারলি ভাগ করলে সেটাকে অবজেক্টিভ বলে। তো একটা অর্গানাইজেশনের কোথায় যেতে চায়, নিজেকে কোথায় দেখতে চায়, যেমন এখানে যারা আমরা আছি অনেকেই সিএ সিএমএ পড়ছি। সো আমাদের লাইফের অবজেক্টিভ, যখন আমরা সিএ পড়তে আসি, বিকাম এ ফুল কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট। তাহলে কোথায় আপনি যেতে চান, ওয়ার ইন্টেন্স টু গো, একটা একটা বাজেটের মেইন কথাই হবে অর্গানাইজেশনটা কোথায় যেতে চায়। তাহলে এটা অবজেক্টিভ, তাহলে ওয়ার ইট ইন্টেন্স টু গো অথবা অবজেক্টিভ। দেন খালি তো চিন্তা করলে হবে না, সিএ পাস করলেন অথবা অর্গানাইজেশনকে বললেন বাংলাদেশের নাম্বার 1 বা সাউথ এশিয়ার নাম্বার 1, এইটা বা আপনার এশিয়ার নাম্বার 1, এটা বললেই তো ঘুমে থাকলে চলবে না। তখন হাউ ইট ইন্টেন্স টু অ্যাকমপ্লিশ ইটস অবজেক্টিভ, মানে প্ল্যান। তাহলে এই অবজেক্টিভকে সে কিভাবে খাতা কলমে ম্যাটেরিয়ালাইজ করবে, এই ম্যাটেরিয়ালাইজ করবার জন্য তাকে প্ল্যান নিতে হয়। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, বাজেট বলতে গেলে আপনারা যারা ইন্টারভিউ আসেন ক্লিয়ারলি বলতে পারেন না, আমি অনেকের কাছে শুনি আপনারা ক্লিয়ারলি বলতে পারেন না। যখনই বলা হয় একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ, বাজেট কি, বলবেন যে একটা অর্গানাইজেশনের প্রথম কাজ হচ্ছে একটা অর্গানাইজেশন আগে অবজেক্টিভ সেট করতে হয়, কোথায় নিজেকে দেখতে চায়, সেই অবজেক্টিভটা কিভাবে অ্যাচিভ করতে হবে, হাউ ইট ইন্টেন্স টু অ্যাকমপ্লিশ দ্য অবজেক্টিভ, এটাকে প্ল্যান বলে। অবজেক্টিভকে ভেঙে প্ল্যান করতে হয়। তারপরে হয় ওয়ার ইন্ডিভিজুয়াল প্ল্যান ফিট ইন দ্য ওভারঅল অর্গানাইজেশন অবজেক্টিভ কোঅর্ডিনেশন। অর্থাৎ তাহলে একটা অর্গানাইজেশন তো একজন ব্যক্তি না, একটা ডিপার্টমেন্ট না, এখানে সেলস থাকবে, এখানে মার্কেটিং থাকবে, এখানে বিজনেস ডেভেলপমেন্ট থাকবে, এখানে সাপ্লাই চেইন থাকবে, এখানে ফাইন্যান্স থাকবে, এখানে প্রোডাকশন থাকবে, এখানে কিউএডি কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট থাকবে, এইচআর থাকবে, অ্যাডমিন থাকবে, সেলস অ্যাডমিন থাকবে, নর্মালি থাকে। তাহলে যখন অবজেক্টিভ সেট করলেন, সে অনুযায়ী প্ল্যান বানালেন, সেই প্ল্যান অনুযায়ী আবার হচ্ছে যখন ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিভিজুয়াল অথবা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের একটা কোঅর্ডিনেশন করে একটা মালা গাঁথলেন, সেটা কি বলা হচ্ছে যে আপনার ওভারঅল একটা মাস্টার বাজেটিং। ওয়ার ওয়েদার অপারেশন কনফার্ম টু দ্য প্ল্যান অফ অপারেশন রিলেটিং টু দ্য কন্ট্রোল। এবং শুধু আপনি অবজেক্টিভ সেট করলেন, প্ল্যান করলেন, কোঅর্ডিনেশন করলেই হবে না, আপনাকে প্রতি মাস শেষে এটাকে কন্ট্রোল মেকানিজম সেট করে কন্ট্রোল চেক করতে হবে, কন্ট্রোল মেকানিজম সেট করবেন, এবং সেই অনুযায়ী আপনি হচ্ছে এটাকে আপনার এক্সিকিউট হচ্ছে কিনা প্রপারলি চেক করবেন, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করবেন। তার মানে মোদ্দা কথা হচ্ছে, বাজেটারি কন্ট্রোল ইজ দ্য ডিভাইস দ্যাট এ কোম্পানি ইউজেস ফর অল পারপাস। উপরে সবকিছু করতে গেলে আমরা এটাকে বাজেটারি বাজেটারি কন্ট্রোল মেকানিজম বলবো।
তার মানে এখন যদি আমি আপনাদের কাউকে জিজ্ঞেস করি যে ভাই ইন্টারভিউ বোর্ডে আমি ধরেন অন্তত শত শত গত সপ্তাহে হচ্ছে আপনার ইউএস বাংলা গ্রুপের ইন্টারভিউ নিলাম, সিএফএ ইন্টারভিউ নিলাম, অনেকগুলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, প্রায় 12-13 জনের ইন্টারভিউ নিলাম, বিভিন্ন বোর্ডে বসে ইন্টারভিউ নিই। তখন যখন জিজ্ঞেস করি যে বাজেট কি, অনেক কথা বলে বাট এক কথায় বলতে পারে না। আজকের থেকে আপনার বাজেট বললে বলবেন যে একটা অর্গানাইজেশন যখন থাকবে ডেফিনেটলি সেই অর্গানাইজেশনটা অবজেক্টিভ থাকতে হবে। এবং অবজেক্টিভের উপরে কি, ভিশন এবং মিশন, ভিশন অনুযায়ী অবজেক্টিভ বা গোল সেট করতে হবে। এই অবজেক্টিভকে আপনার অ্যাচিভ করবার জন্য যে ছোট এবং বড় অর্থাৎ মান্থলি, ইয়ারলি এবং 5 ইয়ার্সের যে প্ল্যান করা হয়, সেই প্ল্যানটাকে অর্গানাইজেশনের ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনের মাধ্যমে ওভারঅল একটা প্ল্যান বা একটা ম্যাপ বানানোকে বাজেট বলে। এবং বাজেট বানানোর পরে এইটাকে একটা কন্ট্রোল মেকানিজম সেট করতে হয় যে আমি কি রাইট ট্র্যাকে আছি কিনা। আমি একটা ট্রেন লাইন বানালাম, ট্রেন স্টার্ট করলাম, কিন্তু ট্রেনটা মাঝে থেমে যাচ্ছে কিনা, লাইন থেকে লাইনচ্যুত হয়ে যাব ঢাকার থেকে কক্সবাজার, আমি কি ভুল করে অন্য দিকে চলে যাচ্ছে কিনা। এই কন্ট্রোল মেকানিজম সেট করাকে বাজেট বলে। উপরের যে চারটা অ্যাক্টিভিটিস, এটাকে বাজেটারি কন্ট্রোল ইজ দ্য ডিভাইস দ্যাট এ কোম্পানি ইউজেস ফর অল দিস পারপাস। সো আজকের পর থেকে কিন্তু বাজেটের সংজ্ঞা গেলে আপনারা এটা বলতে পারবেন। এখন দেখেন এই যে বাজেটের রিকোয়ারমেন্টটা কি, বাজেট করতে গেলে কি রিকোয়ারমেন্ট লাগে, দেখেন এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে বাজেট করতে কি রিকোয়ারমেন্ট। এখানে দেখেন, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট অফ ইফেক্টিভ বাজেটিং, দেয়ার শুড বি এ রিকগনাইজ অর্গানাইজেশন। তার মানে একটা বাজেট করতে গেলে আগে একটা এন্টিটি বের করতে হবে, যে কোন এন্টিটি, এটা একটা ইন্ডিভিজুয়ালের বাজেট, মানে আমি শফিকুল আলম আমার বাজেট, নাকি ওয়াহিদ ওয়াহিদের বাজেট, নাকি এখানে আমাদের পার্টিসিপেন্ট যারা আছে অনেকেই তাদের কারোর বাজেট। হ্যাঁ, সো এই বাজেটটা আসলে কার, এটা আমাদের প্রথমত বুঝতে হবে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেটসে আব্দুল কাইয়ুম, নাকি আপনার আব্দুল্লাহ মিন্টু, কার বাজেট। সো ইন্ডিভিজুয়াল যদি হয় ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম থাকতে হবে, অথবা অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন নাম থাকতে হবে। দেয়ার শুড বি অর্গানাইজেশন, দেয়ার শুড বি এ রিকগনাইজ অর্গানাইজেশন উইথ অল লাইনস অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আর ডেফিনেটলি অ্যালোকেট অ্যান্ড ডিফাইন। তার মানে ডেফিনেটলি একটা অর্গানাইজেশন সিলেক্ট করতে হবে, অর্গানাইজেশন অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে, এবং কার কতটুকু রেসপন্সিবিলিটি অথরিটি, অর্থাৎ হেড অফ সেলস কে, হেড অফ ফ্যাক্টরি কে, হেড অফ ফাইন্যান্স কে, এভাবে অ্যালোকেটেড থাকতে হবে। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে দ্য বাজেট শুড ডিস্টিংক্টলি মার্ক দ্য রেসপন্সিবিলিটি অফ ইচ সেকশন অফ বিজনেস। তার মানে আপনি প্রোডাকশনের কাজ কি, সেলসের কাজ কি, ফাইন্যান্সের কাজ কি, অ্যাডমিনের কাজ কি, এটা ওয়েল ডিফাইন থাকতে হবে। আমি দেখাবো এই প্রত্যেকটা জিনিস দেখবেন। এরপরে যদি আমরা আসি 3 নম্বর, সিন্স কি বলছে, সিন্স এ বাজেট ইজ বেসড অন দ্য এস্টিমেট। তার মানে আমরা বাজেট মানে কি, ভবিষ্যতেরটা মানে এখনকে এনে প্রেজেন্ট করছি, মানে ভবিষ্যতের অনেকগুলা জিনিসকে আমরা এনে কারেন্ট কনটেক্সটকে আর্টিকুলেট করতেছি, একটা একটা স্বপ্ন আঁকছি। বাজেটটা কেমন, আমি একটু উদাহরণ দিই, আমার মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা, ওয়াহিদ, আপনাদের মা জি বা স্যার। আমাদের খালারা কখনো দেখছেন যে একটা ফ্রেমে, ছোটবেলায় দেখতাম বিভিন্ন টেবিল ক্লথ অথবা বিছনার বেডশিট, বেডশিট বা টেবিল ক্লথ, এখানে এই ইয়ে করতো, যে সুই দিয়ে সুতো দিয়ে হ্যাঁ, আপনার বিভিন্ন রকম ডিজাইন করতো, দেখেছেন ডিজাইন কেউ? আঁকতো হ্যাঁ স্যার, ফুলের ফুলের ডিজাইন, তারপর হ্যাঁ, হচ্ছে বিভিন্ন মসজিদ ইতি হ্যাঁ। তো আঁকতো একটা স্যার। গোল ফ্রেমের ভিতরে কাপড়টা ঢুকিয়ে ফ্রেমটা টাইট করে। ফ্রেমটা টাইট করতো, জি স্যার। আচ্ছা, এখন উপরের পাশে আপনি দেখতেন ফুল, উল্টা পাশে দেখলে কি বোঝা যেত বলেন তো? উল্টা পাশ দেখছেন কখন, উল্টা পাশ? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখছি এটা একটা মানে অনেকগুলো সুতো এদিক ওদিক যাচ্ছে, একটা হ্যাঁ, এদিক হ্যাঁ, একটা এদিক বিভিন্ন কালারের থাকে, হ্যাঁ। উল্টা পাশটা কিন্তু এলোমেলো কতগুলো সুতা, এলোমেলো উল্টা থাকে। পাশ দিয়ে জি কিছু স্যার, বোঝা যায় না। তো জি এখন স্যার। কোশ্চেন হচ্ছে, বাজেটারি কন্ট্রোল যদি আমরা একটা একটা মাস্টার বাজেট না করতে পারি, তাহলে ইন্ডিভিজুয়াল প্ল্যান, সেলস একদিকে দৌড়াবে, সেলস যাবে সিলেটের দিকে রওনা দিবে, ফাইন্যান্স রওনা দিবে হচ্ছে ধরেন খুলনার দিকে, এইচআর রওনা দিবে হচ্ছে উত্তরবঙ্গের দিকে, কিন্তু অর্গানাইজেশনের যে ট্রেনটা, সেই ট্রেনটা আমাদের লক্ষ্য কক্সবাজারে যাব। তার মানে নিচের দিকের যে পিকচারটা, ওইটা কিন্তু এলোমেলো, এবড়ো থেবড়ো এবং এটা মিনিংলেস। ওইটা যদি দেখে, একটা একটা ফ্রেমের উল্টা পাশে দেখলে এলোমেলো মনে হবে, কিন্তু যখন এটা সুন্দর করে উপরের পার্টটা দেখবে, তখন দেখা যাবে কোঅর্ডিনেটেড, একদম গুছানো। সো এই বাজেটের এক্সাম্পলটা আপনাদের দিলাম। সিন্স এ বাজেট ইজ বেসড অন দ্য এস্টিমেট অফ সেলস অ্যান্ড এস্টিমেট অফ কস্ট বোথ ওপেক্স এন্ড ক্যাপেক্স। ওপেক্স মানে কি ওয়াহিদ, হোয়াট ইজ ওপেক্স? স্যার এটা আমার আসলে আচ্ছা, আমি জানা নেই। বলে দিচ্ছি ওপেক্স মানে অপারেশনাল এক্সপেন্ডিচার, ওপি মানে আচ্ছা, অপারেশনাল, জি ইএক্স স্যার। মানে অপারেশনাল এক্সপেন্ডিচার, মানে যেসব এক্সপেন্ডিচার, হ্যাঁ। এক্সপেন্ডিচার এটা রেভিনিউ নেচারের, প্রতিদিন হয়, রিকারিং বুঝতে হয়। পারছি।
আর Yes, sir. ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা হচ্ছে একবারে হয়, যেমন ধরেন ল্যান্ড কিনলেন, বিল্ডিং বানালেন, মেশিন কিনলেন, এটা ক্যাপেক্স। আর আপনি প্রোডাক্ট কিনে লেবারের পেমেন্ট করলেন, মান্থলি স্যালারি দিলেন, ইনভেন্টরি কিনলেন, এই অল আর ওপেক্স। আর যেটা মেশিন ফ্যাক্টরি কিনলে এটা ক্যাপেক্স। তাহলে সিন্স Yes, এ sir. বাজেট ইজ বেসড অন দ্য এস্টিমেট অফ সেলস অ্যান্ড এস্টিমেট অফ কস্ট বোথ ওপেক্স অ্যান্ড ক্যাপেক্স, এ বাজেট টিম শুড টেক গুড কেয়ার অফ ইট এস্টিমেট। এস্টিমেট মানে হচ্ছে অ্যাজাম্পশন করা, আগের থেকে ধরে নেওয়া যে আমি এই বছর কতটুকু সেলস হবে, এই সেলস করতে গেলে কতটুকু প্রোডাকশন করতে হবে, এই প্রোডাকশন করতে গেলে কিভাবে আমি প্রকিউর করব, এই সমস্ত জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ক্যাপেক্স এগুলো কিন্তু একদিনে সব বুঝবেন না। এই কোর্সটা আমি কি বাইজিৎ কি এখানে আছেন নাকি, বাইজিৎ বা সাজেদুল আছেন? যদি থাকেন একটু কথা বলতে পারেন। বাইজিদ অথবা সাজুল কেউ একজন রেসপন্স করেন। আচ্ছা, তারপর বলা হচ্ছে সিন্স এ বাজেট ইজ বেসড অন দ্য এস্টিমেট অফ সেলস অ্যান্ড এস্টিমেট অফ দ্য কস্ট বোথ ক্যাপেক্স অ্যান্ড ওপেক্স, বাজেট টিম শুড টেক গুড কেয়ার অফ মেক দ্য এস্টিমেট। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড হচ্ছে এ বাজেট শুড বি মেড ফ্লেক্সিবল। একটা, আচ্ছা, এখানে আমাদের ভবিষ্যতে আমরা দেখব যে তাহলে ফ্লেক্সিবল মানে দুই ধরনের বাজেট আছে, একটাকে স্ট্যাটিক বাজেট বলে, একটা ফ্লেক্সিবল বাজেট বলে। একটু পরে আমি ক্লিয়ার করব। এ বাজেট শুড বি মেড ফ্লেক্সিবল সো দ্যাট দে মে ইনকর্পোরেট আনঅ্যাভয়েডেবল চেঞ্জ ইফ নেসেসারি। তার মানে আমরা দেখতে পারবো যে যত আপনার বাজেটটা যত রকম আপনার হচ্ছে যে মানে প্রয়োজন হয়, দেখবেন যে শুরু করছেন একরকম, পরে আবার ভিন্ন রকম হচ্ছে। তো ভিন্ন রকম হচ্ছে, তো এই যে ধরেন শুরু হয় একরকম, চলে যায় আরেক রকম, এইগুলোকে হচ্ছে আমরা এইটাকে ইনকর্পোরেট করতে হয়। বাজেট একটা ইন্টারেস্টিং প্রসেস। আপনার টোটাল যখন আমার সাথে থাকবেন একটা অর্গানাইজেশনে, যখন আপনারা বাজেট টিমে কাজ করতে চাইবেন, নিজেকে এভাবে প্রিপেয়ার করবেন, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি ওই যে আমি আপনাকে ইয়েতে খুঁজছিলাম, একটু ক্লাসে একটু রেসপন্স করেন 1 মিনিট। হ্যাঁ, জি, ওকে। আচ্ছা আসসালামু ভাইজি, আলাইকুম, সাজিদুল সাজেদুল, সাজিদ। সাজেদুল, আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে যে এই যে আমরা আজকে মাস্টার বাজেটের ক্লাস নিব, একটা লম্বা ক্লাস আমি নিব, কিন্তু এটার তো একটা কোর্স আমরা অফার করি, কোর্সটা কতগুলো ক্লাসের কোর্স বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার, আমাদের এটা 10টা সেশনের কোর্স হয়ে থাকে, 20 ঘন্টা সেশন স্যার। ওকে, 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 ঠিক আছে, থ্যাংক ইউ এটা জানার জন্য, থ্যাংক ইউ। তার মানে আজকে আমরা যেটা মাস্টার বাজেটিং এর একটা মানে মাস্টার ক্লাস করছি, মাস্টার বাজেটিং এর মাস্টার ক্লাস। এরপরে আপনারা চাইলে আমাদের এই যে টিম যারা আছে, গ্রুপে যারা ঢুকছেন, আপনারা একটা গ্রুপে ঢুকছেন, গ্রুপটার নাম হচ্ছে মাস্টার। এই গ্রুপে আপনি দেখবেন যে অ্যাডমিন যারা আছে, আমিও আছি, আমাকে হয়তো নক না করলে ভালো, কারণ আমি রেসপন্স কম করতে পারবো, একটু সারাদিন বেশি ব্যস্ত থাকি। আপনারা 300 জন এই গ্রুপে আছেন, এখানে 100 জন লাইভে জয়েন করছেন আর 200 জন আছেন ফেসবুকে। এখানে দেখবেন যে সাজেদুল, তারপরে জারিফ, সাজ্জাদ, বাইজিদ, হ্যাঁ, এরা আছে, এদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে অ্যাডমিন প্যানেলে যারা আছে যোগাযোগ করতে পারবেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এবং আসলে কি চাচ্ছি আমরা। যাই হোক, তো যেটা বলতেছিলাম, এ বাজেট শুড বি মেড ফ্লেক্সিবল সো দ্যাট দে মে ইনকর্পোরেটেড আনঅ্যাভয়েডেবল চেঞ্জ ইফ দ্য নেসেসারি। তার মানে বাজেটটা চেঞ্জ করার জন্য দেখতে হবে। এবার এবার একটা কোশ্চেন আপনাদের, হোয়াট ইজ বাজেটারি কন্ট্রোল? এখানে বাজেট কন্ট্রোল মেক্স বাজেট কন্ট্রোল মেক্স ইউজ অফ বাজেটারি প্ল্যানিং, controlling all aspect of the producing and selling product or service. It attempts to show the plan in financial term. এখানে আপনাদের একটা জিনিস আমি বলি, বাজেট এবং বাজেটারি প্ল্যানিং ছাড়া কি প্রবলেম হয় জানেন? আমি অন্তত বাংলাদেশের 30টা অর্গানাইজেশনের নাম বলতে পারবো আপনারা জিজ্ঞেস করলে, যারা সারা বছর সেল করছে, কিন্তু এই সেলসের এগেনস্টে আসলে কতটুকু প্রফিট হচ্ছে, বা তাদের কতটুকু এই সেল করবার জন্য কত ম্যান পাওয়ার লাগবে, ইনভেন্টরি কতটুকু মেনটেন করতে হবে, লেবার কতটুকু হচ্ছে পার্মানেন্ট লেবার, কতটুকু হচ্ছে ভেরিয়েবল লেবার, কতটুকু হচ্ছে পার্ট টাইম, কতটুকু ওভার টাইম নিতে হবে, কি কি মেশিন লাগবে, কতটুকু ফ্যাক্টরি স্পেস লাগবে, এই প্ল্যানিংটা না থাকার কারণে তারা লুজ করছে। হোয়ারাস আমি অন্তত 2টা অর্গানাইজেশনে আমরা একটা টিম এই বাজেটারি কন্ট্রোল সিস্টেম এস্টাবলিশমেন্টের মাধ্যমে তাদের ওভারঅল খরচের 5%-এর মতো নেট প্রফিটটাকে ইনক্রিজ করা সম্ভব হয়েছিল। আমি এই এই কোর্সের আজকের যে আমরা কোর্সটা শুরু করলাম, আপনাদের ফ্রি মাস্টার বাজেটিং করলাম, এই কোর্সের কিন্তু একটা পোর্শনে ওই ফরম্যাটটা কিভাবে আপনি প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ডেটা ক্যাপচার করবেন এবং সেটা দিয়ে কিভাবে মাস্টার বাজেটিং করবেন, সেই জিনিসটা আমরা দেখাবো। তো এটা করবার উদ্দেশ্য কি, এটা নিয়ে তারপর একটা বাজেটারি কন্ট্রোল এস্টাবলিশ করবেন। কেন?
বিকজ আপনি এখানে সেল করতে যাচ্ছেন, সেল করার উদ্দেশ্য প্রফিট করা। আর প্রফিট করতে গেলে আপনি কখনোই মার্কেটে 100 টাকা জিনিস 120 টাকা বিক্রি করতে পারবেন না, বিকজ এই মার্কেট ইজ নট মনোপলি। বাংলাদেশের মার্কেট মোস্ট অফ দ্য প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ইকোনমিক্সের 3টা ভাগ আছে, একটাকে বলা হয় মানে 4টা ভাগ আছে। একটাকে বলে মনোপলি, মানে একক মাত্র আপনার সেলার। এরপর অলিগোপলি, মানে কয়েকজন। তারপরে হচ্ছে যে আপনার মনোপলি, অলিগোপলি। এরপর একটা আছে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। এই 3 ধরনের মূলত আমরা ভাগ করতে পারি, 4টা না বলি, 3টা বলি। মনোপলি, অলিগোপলি, পারফেক্ট কম্পিটিশন। তো বাংলাদেশের সব প্রোডাক্ট এখন যেহেতু ম্যাচিউরড একটা দেশ, আমরা 53-54 বছর পার হয়ে আসছি, আমাদের কিন্তু বেসিকলি এই মার্কেটটা মোস্ট অফ দ্য প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। তো পারফেক্ট কম্পিটিশনে কখনোই আপনি সেলস প্রাইস ফিক্স করতে পারবেন না। এটা কিন্তু মার্কেটই বলে দিবে আপনার প্রোডাক্ট কয় টাকা সেল করতে পারবেন। বেশি দামে সেল করতে চাইলে মার্কেট আপনার প্রোডাক্টকে রিজেক্ট করবে। তাহলে আপনাকে প্রফিট করতে গেলে আপনাকে আসলে লো কস্টে গুড প্রোডাক্ট প্রকিউর করতে হবে, বানাতে হবে। আপনি গুড সোর্স থেকে র মেটেরিয়াল প্রকিউর করতে হবে, কস্ট অফ সেলস কমাতে হবে, কস্ট অফ প্রোডাকশন কমাইতে হবে, ফ্যাক্টরি ওভারহেড আননেসেসারি কন্ট্রোল করতে হবে, কস্ট অপটিমাইজ করতে হবে, তাহলে আপনার প্রফিটেবিলিটি হবে। এটা সবকিছু করতে গেলে বাজেটারি কন্ট্রোল সিস্টেম এস্টাবলিশ করতে হবে। আশা করি আমি এতক্ষণ যেটা বললাম গত আধা ঘন্টা যাবত আপনারা বুঝতে পেরেছেন। ওয়াহিদ, সোফার আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার, বোঝাচ্ছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ওকে। তাহলে আমরা এটা বুঝলাম এই পর্যন্ত। তা আমরা এটা দেখলাম। এখন দেখেন, বাজেট হচ্ছে, দেখি দু একজন কোশ্চেন করছে। আচ্ছা, এখানে পতিতপূর্ণ বাজার, হ্যাঁ পারফেক্ট, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। একজন লিখছে এটা। আচ্ছা, হোয়াট ইজ বাজেট আর একটু বলি। বাজেট ইজ এ প্ল্যান। এখন দেখেন, বাজেট কিন্তু প্ল্যান কিচ্ছু না। আপনি আপনি লেটস সে ওয়াহিদ 50,000 টাকা স্যালারি পায়। তো তার ইনকাম হচ্ছে 50,000 টাকা, আর তার হচ্ছে একটা বাসা ভাড়া দিতে হয়, তার মান্থলি বাজার করতে হয়। ধরলাম তার একটা বাচ্চা আছে, বিবাহিত, আমি ধরে নিলাম। So, এই যে ধরেন তার যে 50,000 টাকা তার রিসিভ বা তার ইনকাম, এবং কত কত খাতে কত টাকা খরচ করবে, এটা সে অ্যাডভান্স প্ল্যানিং করে কত টাকা মান্থ এন্ডে সেভ করবে। এই সেভের টাকাটা কোথায় ইনভেস্ট করবে, সে কি এটা এফডিআর করবে, ডিপিএস করবে, নাকি স্টক মার্কেটে খাটাবে, এই টোটাল প্রসেস কি হচ্ছে একটা প্ল্যান। তাহলে এ বাজেট ইজ এ প্ল্যান ফর ম্যানেজিং ইওর মানি ইন এ ওয়ে দ্যাট বেস্ট মিটস ইওর নিডস অ্যান্ড ওয়ান্টস। আচ্ছা, ওয়াহিদ বলেন তো, বা কেউ বলতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিড অ্যান্ড ওয়ান্টস? নিড এবং ওয়ান্টস এর ভিতরে ইকোনমিক্স এর একটা ডিফারেন্স আছে, বলতে পারবেন? হোয়াট ইজ দ্য মিন, মানে ডিফারেন্স বিটুইন নিডস অ্যান্ড ওয়ান্টস? নিডটা বলা যায় যে স্যার নিত্য প্রয়োজনীয়, আর ওয়ান্টসটা বলতে পারি যেটা কোনো কিছু আমি পেতে চাই, মানে এটা আমার না হলেও চলবে। আর নিডসটা তো আমার এনিহাও ফুলফিল করতেই হবে। গুড, গুড। নিডস বলতে মূলত আমরা ফান্ডামেন্টাল ওয়ান্টস গুলো বুঝি, যেমন ধর আমাদের মৌলিক চাহিদা, যেমন আমাদের একটা খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো আমাদের ফান্ডামেন্টাল। এটাকে আমরা বলবো নিডস। আর ওয়ান্টস মানে একটু লাক্সারি, সবাই চায় একটু ভালো দামি আপনার ফিচার ফোন রেখে এটা স্মার্টফোন ইউজ করার জন্য, সবাই চায় একটু ট্রান্সপোর্টেশনটা আর একটু ভালো হোক, মোটর বাইক থাকলে গাড়ি কিনতে চায়, ভাড়া বাসা থাকলে নিজের বাড়ি কিনতে চায়, বাচ্চাদের ভালো স্কুলে পড়াতে চায়। এটা হচ্ছে মানে বেশি, যেটা হচ্ছে বেসিক নিডস এর বাইরে, এগুলোকে ওয়ান্টস বলে। সো আসলে একটা অর্গানাইজেশন বা একজন ব্যক্তির নিডস এবং ওয়ান্টস কে ব্যালেন্স করে এটাকে, প্ল্যানটাকে ফাইন্যান্সিয়াল ফিগারে এক্সিকিউশন করে সাজানোকে বাজেট বলে। এ বাজেট ইজ এ ফর্মাল এক্সপ্রেশন অফ এ প্ল্যান এক্সপ্রেস ইন মনিটারি ফর দ্য অপারেশন অফ এ স্পেসিফিক পিরিয়ড। একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, এরকম ভাগ করতে হয়। ইট প্রিপেয়ার and approve prior to the budget period and may show income, expenditure and the capital to be employed. একটু আগে যেটা বলছিলাম, ইনকাম মানে ইনকাম, রেভিনিউ, সেলস ইজ অলওয়েজ একই নাম, ইন্টারচেঞ্জেবল ইউজ করা যায়, ইনকাম, সেলস, রেভিনিউ। আর এক্সপেন্ডিচার দুইটা ভাগে, একটাকে বলা হয় ক্যাপেক্স, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা ক্যাপিটাল এমপ্লয়েড বলছে, আর অপারেশনাল এক্সপেন্ডিচার ওপেক্স। তা এটা আমি বলে ফেলছি, ওপেক্স মানে ডেইলি রিকারিং খরচ, আর ক্যাপেক্স মানে হচ্ছে মানে একটা হচ্ছে ক্যাপিটাল নেচারের বাজেট। সো এটা আমরা দেখলাম। এখন দেখেন, ওয়াই বাজেট ইজ নেসেসারি এটা বলা লাগে না, তারপরে কুইকলি বলি। বাজেট হচ্ছে ভয়াবহ রকম ইম্পর্টেন্ট। বাজেট ছাড়া আসলে কোনো ব্যবসায়ী লং টার্মে টিকবে না। আপনার যে কোম্পানির বাজেট যত এক্সটেন্সিভলি করা, যত ভালোভাবে করা, সেই কোম্পানির অর্গানাইজেশন টিকে থাকার সম্ভাবনা বেশি। অ্যাটলিস্ট আমি আমার যে অর্গানাইজেশনে আমি কাজ করেছিলাম, করেছি লাস্ট 7-8 বছর, সুপারস্টার গ্রুপের আমি গ্রুপ ফাইন্যান্স ডিরেক্টর এবং
পরবর্তীকালে আপনার কোম্পানি সেক্রেটারি ডিপার্টমেন্ট, এবং ওভারঅল মনে করতে পারেন যে এমডির পরে সেকেন্ড ম্যান হিসেবেই অলমোস্ট এসবিও গুলো সহ বাজেট প্ল্যানিং এর, তারপরে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের লিড দিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড এসএপি সফটওয়্যার এবং হচ্ছে বাজেটারি কন্ট্রোল মেকানিজম। সো এখানে আমি দেখেছি যে অ্যানালাইজ, এন্টিসিপেট ভার্সেস রেজাল্ট। যদি আপনি আগের থেকেই মানে ফিউচার কি হতে পারে এটা এন্টিসিপেট প্রপারলি না করতে পারেন, তাহলে সমস্যা হচ্ছে। আপনি ধরেন ইনভেস্টমেন্ট করে ফেলেন। আর এক্সাম্পল দিই, আমাদের ধরেন এলইডি, এই আপনার হচ্ছে সিএফএল লাইট ছিল, আগে ছিল জিএলএস, মানে গোল, মানে আগের যে লাইট গুলা হলুদ হলুদ আলো হয় ওইটা এখনো টিকে আছে, কিন্তু এরপরে আপনার 2000 সালের দিকে একটা লাইট আসছিল, লাইটটার নাম হচ্ছে জিএলএস। হ্যাঁ, এই জিএলএস লাইটটা অলরেডি বন্ধ হয়ে গেছে, এরপরে সিএফএল আসছে, সরি এলইডি আসছে, সরি জিএলএস ছিল, সিএফএল আসছে, সিএফএল বন্ধ হয়ে গেছে, সিএফএল এর বদলে পরে আসছে এলইডি। এখন আমাদেরকে প্রপারলি 2014, 15, 16 সালে আমাদেরকে প্রপারলি এন্টিসিপেট করতে হয়েছে যে গ্লোবালি সিএফএল বন্ধ হচ্ছে, কারণ সিএফএল এর ভিতরে আপনার পারদ থাকে এবং এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না। সো এটা কস্টলি হয়ে যাবে এবং গ্লোবালি এর সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে। তখন আমাদেরকে ডিসিশন নিতে হয়েছে যে আমরা ওয়ান ফাইন মর্নিং ডিসিশন নিলাম, আজকের পর থেকে আর কোনো সিএফএল বিক্রি করব না। সিএফএল এ যত ফেরত আসে আমরা একটা লং টার্ম ইয়ে দিতাম, আপনার হচ্ছে রিফান্ড প্ল্যান ছিল, যেটা হচ্ছে আমরা রিপ্লেসমেন্ট করে দিতাম, ওয়ারেন্টি ছিল 1 বছরের। যত সিএফএল আসবে আমরা কস্টলি প্রোডাক্ট আপনাকে এলইডি দিকে রিপ্লেস করব। অন্য অন্য কোম্পানি প্রাণ আরএফএল, তারপরে পার্টেক্স, তখন পার্টেক্স এটাতে ছিল না, আমাদের থেকে তৈরি করে নিতে হচ্ছে আপনার ওয়ালটন ছিল, আমাদের থেকে কিছু তৈরি করে নিত ওয়ালটন, প্লাস আরো কিছু কোম্পানি ছিল, এসিআই ছিল, এনার্জি পেক ছিল। তো তারা কিন্তু এই সিএফএলটা আরো কয়েক বছর চালিয়েছে, কিন্তু তারা কিন্তু মার্কেটে পিছিয়ে গেছে। আমাদের অর্গানাইজেশন ওই সময় এলইডি রিপ্লেস করে, এবং এই ডিসিশনের মাধ্যমে কিন্তু আমরা ইনিশিয়ালি মনে হয়েছে কস্টলি হবে, আমাদের কিছু মানে ক্যাপেক্স এর কিছু খরচ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বাট আমরা মার্কেট লিডার ছিলাম, আরো আরো বেশি এক্সটেন্সিভলি মার্কেট কন্ট্রোল করতে পেরেছিলাম। সো আপনাকে বাজেট এমন একটা সিস্টেম, মার্কেট থেকে ইনফরমেশন নিয়ে আপনি এন্টিসিপেট করবেন এবং সে সাথে অ্যাকচুয়াল রেজাল্টের আপনি একটা ভেরিয়েন্স অ্যানালাইসিস করবেন, প্রিডিক্ট ফিউচার পারফরমেন্স এন্ড অ্যান্টিসিপেট চেঞ্জেস, অ্যাসিস্ট ইন মনিটরিং কন্ট্রোল অ্যান্ড কারেন্ট, মানে অ্যাসিস্ট ইন মনিটরিং কন্ট্রোল অফ কারেন্ট পারফরমেন্স। আপনি ইন্ডিভিজুয়ালের পারফরমেন্সকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে হচ্ছে প্রোভাইড আর্লি ওয়ার্নিং অফ ডেভিয়েশন ফ্রম দ্য প্ল্যান। আপনি যে প্ল্যানটা নিচ্ছেন এটা কি প্রপার রাইট ট্রেনে আছে? আপনি ঢাকা থেকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে আপনি যদি একবারে ধরেন সিলেটে যেতে চাচ্ছেন হচ্ছে চিটাগাঙে, আপনি সিলেটের কাছাকাছি আপনার যে হচ্ছে হবিগঞ্জের কাছাকাছি যেয়ে যদি দেখেন যে না আমি তো ভুল রাস্তা আসছি, তাহলে আপনি গন। আপনাকে প্রতি মান্থ এন্ডে, প্রতি উইকলি মনিটরিং করতে হবে এবং দেখতে হবে যে আপনি আর্লি ওয়ার্নিং দিতে হবে যে ডেভিয়েশন হচ্ছে কিনা। আইডেন্টিফাই অ্যান্ড ডিফাইন ইওর ফাইন্যান্সিয়াল গোল। আচ্ছা, ম্যানেজ ইওর মানি, ডাইরেক্ট ইওর মানি ফ্লো, অ্যাভয়েড আননেসেসারি স্পেন্ডিং এবং হেল্পস অ্যাচিভ গোল। এটা হচ্ছে অবজেক্টিভ। এটা আমি জানি এটা তেমন কিছু না, আমি এটা আর পড়ছি না। বাজেটারি কন্ট্রোল অলরেডি বলছি। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এইটা সাম সর্ট অফ বেস্ট লার্নিং ফর টুডে। এটা যদি ভালোভাবে বুঝেন তাহলে আপনি যে কোনো জায়গায় বাজেট বলতে আপনি এটাকে ডিফাইন করতে পারবেন, বুঝাতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, এখানে বাজেটকে আমি ক্লাসিফিকেশন করেছি দুইটা তিনটা ভাবে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টাইম, মানে সময়ের ভিত্তিতে, সময়ের বেসিসে আমি বাজেটকে, সময়ের বেসিসে বাজেটকে কয় ভাগে ভাগ করেছি খেয়াল করেন। সময়ের বেসিসে আমি বাজেটকে ভাগ করেছি হচ্ছে চারটা। একটা হচ্ছে বলছি লং টার্ম বাজেট, মানে 5 ইয়ার্স ধরতে পারেন, 5 ইয়ার্স, আপনি আমাদের কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যে 3 ইয়ার্সও করেন। তারপরে হচ্ছে শর্ট টার্ম বাজেট, শর্ট টার্ম বাজেট মানে হচ্ছে আপনার 1 বছরের বাজেট, ঠিক আছে, 1 বছর। কারেন্ট বাজেট, মান্থলি বাজেট, মান্থলি, হ্যাঁ, এবং রোলিং বাজেট মানে ডেইলি বাজেট। তার মানে একটা অর্গানাইজেশন আসলে বেসিকলি হচ্ছে লং টার্ম একটা বাজেট নিতে পারে, সেটা যেমন গভর্নমেন্ট নেয় পঞ্চবার্ষিকী। হ্যাঁ, গভর্নমেন্ট বিভিন্ন দেখবেন যে পঞ্চবার্ষিকী ডিক্লেয়ার করে। সো এখানে আপনি খেয়াল করবেন যে এইটা হচ্ছে আপনার লং টার্ম বাজেট, একটা যে 2 to 5 ইয়ার্স, কারো কারো 10 বছর বলে। শর্ট টার্ম বাজেট সাধারণত 1 বছরের যে টার্মটা থাকে। কারেন্ট বাজেট, মান্থলি বাজেট, এবং রোলিং বাজেট মানে হচ্ছে ডেইলি বা উইকলি বাজেটিং করা হয়। এটা যে সম্ভব, ডেইলি বাজেটিং করা সম্ভব, এইটা আমি কোর্সে, আগের কোর্সগুলো দেখিয়ে দিয়েছি কিভাবে অর্গানাইজেশন ক্যাশ বাজেট করে ডেইলি। এটা গেল অ্যাকর্ডিং টু দ্য টাইম। অ্যাকর্ডিং টু দ্য ফাংশন, যদি ফাংশনের বেসিসে ভাগ করেন, তাহলে আপনার মাস্টার বাজেট করতে গেলে আপনাকে যেটা করতে হবে, মাস্টার বাজেট করতে গেলে প্রথমে একটা সেলস বাজেট আনতে হবে।
সেলস বাজেট যদি ধরেন যে কত কত কোয়ান্টিটি সেল করবেন সেই অনুযায়ী প্রোডাকশন বাজেট করবেন। এই প্রোডাকশন বাজেট করতে গেলে কস্ট অফ প্রোডাকশন বাজেট করতে হবে, শুধুমাত্র সংখ্যা হলে হবে না। আপনি 100 ইউনিট সেল করবেন, 100 ইউনিটের জন্য কতটুকু র মেটেরিয়াল লাগবে এটা আপনি বাজেট করবেন। কিন্তু সেই র মেটেরিয়াল লাগবে কতটুকু, মেশিন কি কি লাগবে, ডেপ্রিসিয়েশন কত হবে, লেবার কত লাগবে, এটা আপনি দেখলেন। এইটা দেখে ওইটার যখন ওই সংখ্যাকে যখন মানিতে কনভার্ট করবেন তখন কস্ট অফ প্রোডাকশন। এটা করতে গেলে তারপরে আপনাকে যেটা করতে হবে পারচেজ বাজেট অর্থাৎ র মেটেরিয়াল পারচেজ বাজেট। পার্সোনাল বাজেট, পার্সোনাল মানে হচ্ছে এইচআর কস্ট, মানে কতগুলো লোক লাগবে, পার্সোনাল মানে এইচআর বা হিউম্যান, কতজন লোক লাগবে সেটার বাজেট। আর&ডি বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট, অলরেডি ক্যাপেক্স এর কথা আমি বলেছি। এই সবগুলো করে এটাকে করতে হবে ক্যাশ বাজেট। এবং 1 থেকে 8 পর্যন্ত যে বাজেটগুলো আছে সেই অল টুগেদার একবারে এটাকে বলা হয় মাস্টার বাজেট। আমাদের অর্গানাইজেশনগুলো আমরা মাস্টার বাজেট এভাবে করে থাকি। বোঝা গেছে পুরোটা এটা? ওয়াহিদ ওয়াহিদ কি বুঝতে পারলেন এটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি আমি স্যার। ওকে। আচ্ছা, আরেকটা বাজেটের টাইপ আছে। এই বাজেটটা হচ্ছে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি বেসিসে দুই ভাবে বাজেটকে ভাগ করা যায়, একটাকে বলে ফিক্সড বাজেট, একটা ফ্লেক্সিবল বাজেট। এই ফিক্সড বাজেট এবং ফ্লেক্সিবল বাজেট আমি সামনে বুঝিয়ে দিব। এই ফিক্সড বাজেট মানে আপনি একটা অ্যাক্টিভিটিস ফিক্স করেন যে আমি ধরে নিলাম আমার সামনের বছরে সেলস হবে 1 লাখ কোয়ান্টিটি, এই মুখস্থ ফিক্সড ধরাকে ফিক্সড বাজেট বলে। আর আপনি যদি ধরেন না আমি 1 লাখ কোয়ান্টিটি আশা করছি, কিন্তু এমন তো হইতে পারে যে 1 লাখ না হয়ে 95 হইতে পারে, 90 হইতে পারে, অথবা 1,05,000, 1,10,000 হইতে পারে। এই যে আপনি ভিন্ন ভিন্ন আপনার সংখ্যা যে এক্সপেক্ট করে এই সেন্সিটিভিটি অ্যানালাইসিস করেন, এটাকে বলা হয় ফ্লেক্সিবল বাজেট। ওয়াহিদ বোঝা গেল এই কথাটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি হোয়াট স্যার। ইজ ফিক্সড বাজেট আর ফ্লেক্সিবল বাজেট? বুঝতে ফিক্সড পারছি। মানে নাম্বার অফ অ্যাক্টিভিটিস ফিক্সড, আর ফ্লেক্সিবল মানে নাম্বার অফ অ্যাক্টিভিটিস একটু ফ্লেক্সিবল রেখে আমরা এটা করব। জি স্যার। ওকে। তাহলে আমরা সেলস বাজেট মানে আমরা জানি সেলস বাজেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাজেট বেসড অন হুইচ অল দ্য আদার বাজেট আর বিল্ড আপ। সেলস এর বেসিসে হয়, সেলস আগে তারপর সবকিছু হয়, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। the budget is forecast of quantities and values sales to be achieved in budget period। আচ্ছা, এরপর প্রোডাকশন বাজেট হচ্ছে the uh, production budget involves planning the level of production, in which term involves the answer of following: হোয়াট ইজ টু বি প্রডিউস, কি তৈরি করবেন; হোয়েন টু বি প্রডিউস, কি কখন তৈরি করবেন, কি কি তৈরি করবেন নাকি ফিট করবেন, আপনি লাইট বিক্রি করবেন, ফ্যান বিক্রি করবেন, তাহলে আপনাকে সিট করতে হবে, সেট করতে হবে কতগুলো প্রোডাক্ট করবেন, কখন করবেন। ফ্যান কিন্তু শীতের সময় তৈরি করতে হবে, কারণ গরমের শুরুতে হিউজ ডিমান্ড থাকে। সো অনেকে যদি মনে করেন যে শীতের শেষে আমি গরমের সময় ফ্যান প্রডিউস করব, তখন মার্কেটের ডিমান্ড আপনি সাপ্লাই দিতে পারবেন না, কারণ অলরেডি অন্যরা জমায় রাখে। তার মানে ফ্যানের একটা লিমিটেশন আছে। সব বাংলাদেশে যতগুলো ফ্যান ফ্যাক্টরি আছে, আমি উদাহরণ দিই, প্রত্যেকটা ফ্যান ফ্যাক্টরির ক্যাপাসিটি লিমিটেশন আছে। তারা করে সারা বছর ফ্যাক্টরি চালায় রাখে, শীতের সময় ফ্যাক্টরি করে প্রোডাক্টগুলো করে রাখে, গরমের শুরুতে বা গরমের আগে আগেই তারা হচ্ছে মার্কেটে এগুলো দেওয়া শুরু করে, গরমের সময় প্রোডাক্ট করে। তো শীত গরম সব সময় করে। তো কোন সময় কতটুকু করবেন, কোন প্রোডাক্ট কতটুকু অ্যাডভান্স করে রাখলে কতটুকু আপনার ফ্যাক্টরির আপনার ওয়্যার হাউস ভাড়া যাবে, কতটুকু র মেটেরিয়াল আটকে যাবে টাকা, কতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভ হবে, এইগুলো হচ্ছে বোঝার বিষয়। তার মানে কি প্রডিউস করবেন, কখন প্রডিউস করবেন, কিভাবে প্রডিউস করবেন, হাউ টু, এবং হোয়ার টু, কোথায় করবেন। এটা কি আপনি নিজের ফ্যাক্টরিকে বানাবেন, নিজের ফ্যাক্টরিতে বানাবেন, নাকি অন্য কাউকে দিয়ে আপনি করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো ইজ ইম্পর্টেন্ট। এই আমাদের কি বাইজিৎ কি আসছেন, বাইজিৎ? জি জি স্যার। আচ্ছা বাইজিৎ, আমি একটু জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নেই, আপনি এর ভিতরে আপনি কিছু কথা বলতে চাচ্ছিলেন, এখন কি বলতে পারবেন? জি সম্ভব না শিওর পরে স্যার, বলবেন? শিওর। আচ্ছা, আমি তাহলে মিট করি, আমি এটাকে আমি আপনি জাস্ট আপনার তথ্যটা শেয়ার করেন, আমি 2-3 মিনিট পরে ঢুকছি। আমি আসি, আপনি দেখান। জি শিওর জি। শিওর স্যার। জি। থ্যাংক ইউ স্যার। সকলকে ধন্যবাদ আজকের এই মাস্টার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা 2 মিনিটের ব্রেক নিয়েছে স্যার, আমরা এর মধ্যে আপনাদের জাস্ট 2 মিনিটের একটা সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ করে। আমরা এর মধ্যে 2 মিনিটের একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি। আমাদের বেসিক্যালি বিসলিউশনে আমরা যে ট্রেনিং পার্টটা আছে, আমাদের ট্রেনিং পার্টটা নিয়ে একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন দিব কাইন্ডলি।
আসসালামু আলাইকুম। আমি বাইজুদ ইসলাম আছি আপনাদের সাথে বি সলিউশনের অপারেশন টিম লিড হিসাবে কাজ করছি। তো আমরা 2018 সাল থেকে বি সলিউশন সফটওয়্যারের পাশাপাশি আমরা বিভিন্ন ট্রেনিং নিয়ে, বেসিক্যালি প্রফেশনাল ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং গুলো নিয়ে কাজ করছি। আমরা প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রফেশনাল যারা আছে, বিভিন্ন কোম্পানিতে জব হোল্ডার হিসেবে আছে, বিজনেস করছে, বা অন্যান্য যারা ট্রেনিং এর জন্য আগ্রহী থাকে, যারা নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে চায়, আমরা তাদের জন্য কাজ করছি। আমরা বিগত বছরগুলোতে আমরা চেষ্টা করছি মার্কেটে বা বা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেবা বা ওই ধরনের ট্রেনিং গুলো প্রোভাইড করার জন্য। তো বিসলিউশন আমাদের বর্তমানে প্রায় 100-র অধিক কোর্স বা ট্রেনিং প্রোগ্রাম গুলো রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি ট্রেনিং রয়েছে। আমি যদি আপনাদের সংক্ষেপে একটু আমাদের ট্রেনিং সম্পর্কে আলোচনা করি। আমরা বেসিক্যালি হচ্ছে ট্রেনিং, আমরা ইনস্টিটিউটটা 2018 সাল থেকে চলছে। আমরা রিসেন্টলি এটা হিউজ আকারে আমরা যেটা আমাদের কিছুক্ষণ আগে বা আমাদের স্যার, সম্মানিত চেয়ারম্যান স্যার বললো, আমরা বর্তমানে অ্যাকাউন্টস, ফাইন্যান্স এবং প্রফেশনাল ট্রেনিং হচ্ছে মার্কেটে নাম্বার 1 হিসেবে লিডিং দিচ্ছি। কারণ আমাদের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্টস, ফাইন্যান্স, এইচআর, কম্পিটিটিভ এবং সব ধরনের ক্যাটাগরির ট্রেনিংগুলো আছে, যেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র আমরাই হচ্ছে একই ইনস্টিটিউট থেকে সব ধরনের ট্রেনিংটা প্রোভাইড করছি, যার কারণে হচ্ছে বর্তমানে মার্কেট লিডিং হিসেবে আমরা কাজ করছি। পাশাপাশি আমরা চেষ্টা করছি এখন অন্যান্য অ্যাকাউন্টস, ফাইন্যান্সের পাশাপাশি টেকনোলজি ভিত্তিক, আইটি ভিত্তিক এবং আপনার বেসিক লেভেলগুলো থেকে শুরু করে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যেসব ট্রেনিংগুলো প্রয়োজন হয় সবকিছু একই সাথে অ্যারেঞ্জ করার জন্য। আমাদের কোর্সের ওভারভিউ বা অবজেক্টিভের মধ্যে আমরা 3টা পার্ট রেখেছি, যেটা হচ্ছে আমরা 3টা প্রোগ্রাম করিয়ে থাকি। আমাদের ডিপ্লোমা কোর্স আছে। ডিপ্লোমা কোর্সগুলো আমাদের হয়ে থাকে 6 মাস থেকে 1 বছরের মেয়াদি। আমাদের 6 মাস মেয়াদি প্রায় 12টার মতো ডিপ্লোমা আছে, যেগুলো হচ্ছে এইচআর এর আছে, সাপ্লাই চেইন, লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইনের আছে, কাস্টম, ভ্যাট, ট্যাক্স, ট্রেড ম্যানেজমেন্ট আছে, অন্টারপ্রেনিয়রশিপের উপর আছে, বিজনেস ভ্যালুয়েশনের উপর আছে। এছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, অডিটিং, আইএসআইএফআরএস, অ্যাকাউন্টস, ফাইন্যান্স রিলেটেড প্রায় 10 থেকে 12টা হচ্ছে আমাদের 6 মাস মেয়াদী ডিপ্লোমা আছে। এবং 1 বছর মেয়াদী আমরা বর্তমানে 2টা প্রোগ্রাম আমরা অফার করছি, পিজিডি প্রোগ্রাম। একটা হচ্ছে সিএফও, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অফিসার, যেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র আমরাই করে থাকি। এখানে দেখা যায় যে আমরা 1 বছরে অ্যাকাউন্টস, ফাইন্যান্স রিলেটেড যাবতীয় একটা প্রতিষ্ঠানে কাজ করার জন্য এক্সিকিউটিভ লেভেল থেকে শুরু করে একজন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, কম্পিটিটিভলি মার্কেটে আপনার দেখা যায় আপনার স্কিলটা ডেভেলপমেন্ট করার জন্য, আপনার ক্যারিয়ারটা আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আপনার যেসব কাজগুলো ম্যানেজার লেভেলে হচ্ছে আপনার করা দরকার বা যেসব শেখা দরকার, আমাদের এই সিএফও কোর্সটার মাধ্যমে আপনি ওভারঅল পুরো বিষয়টাই পাবেন। 1 বছরের সিএফও কোর্সটাতে আপনি 3টা সেমিস্টার পাবেন, যেখানে প্রতিটা সেমিস্টারে ইন্ডিভিজুয়ালি হচ্ছে 4টা করে সাবজেক্ট পাবেন। প্রতি সেমিস্টার পরে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট হবে এবং প্রতি সেমিস্টার পরে রেজাল্টটা হবে, এবং সর্বশেষ 1 বছর শেষ হওয়ার পরে আপনাদের এই রেজাল্টটা গভর্নমেন্টের গ্যাজেট আকারে, আমি এটা আবারও বলছি, আমাদের প্রতিটা ডিপ্লোমা কোর্সের 6 মাস এবং 1 বছর প্রতিটা ডিপ্লোমা কোর্সের আমাদের রেজাল্টগুলো কিন্তু গভর্নমেন্টের গ্যাজেট আকারে পাবলিশ করা হয়। বাংলাদেশে এটা আমরাই শুধুমাত্র করে থাকি, আমাদের রেজাল্টগুলো গভর্নমেন্টের গ্যাজেট আকারে পাবলিশ করা হয় এবং একই সাথে আমরা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স থেকে অনুমোদিত। পাশাপাশি আমরা বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে, ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েট আছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কানাডিয়ান একাডেমি ফর ফাইন্যান্সিয়াল স্টাডিজ, আমরা এসএসসি এর সাথে অ্যাফিলিয়েট আছি। এছাড়া হচ্ছে আমরা আরো কয়েকটা ইউকে ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েট আছি, রিসেন্টলি আমরা তাদের সাথে কাজ শুরু করেছি। এছাড়া ডিপ্লোমা কোর্স বাদে যারা দেখা যায় যে প্রফেশনাল আছেন, তো অনেক সময় অনেকে ডিপ্লোমা কোর্স করার মতো আসলে শিডিউল হয় না, তাদের জন্য আমরা সব থেকে ভালো যে সুযোগটা রেখেছি সেটা হচ্ছে আমাদের শর্ট কোর্সগুলো। আমাদের কন্টিনিউয়াসলি প্রতি মাসে প্রায় 20 থেকে 30টা শর্ট কোর্সের এডমিশন চলতেই থাকে। এনরোলমেন্ট নিতে পারবেন যে কোনো সময় যে কোনো কোর্সে, এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে শিডিউল অনুযায়ী। শর্ট কোর্সের মধ্যে আমাদের বর্তমানে 70 থেকে 80টার মতো শর্ট কোর্স রানিং আছে, যা প্রতি মাসেই হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে এডমিশন চলতে থাকে। আপনারা যে কোনো সময় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এডমিশন নিতে পারবেন। এছাড়া হচ্ছে আমাদের কিছু ফিজিক্যাল ওয়ার্কশপ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা অনলাইনের থেকে ফিজিক্যালি হচ্ছে বা প্রিফার বেশি করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সমসাময়িক বিভিন্ন টপিকস নিয়ে, বা দেখা যায় অ্যাকাউন্টস, ফাইন্যান্স, আইটি, এইচআর, সাপ্লাই চেইন, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা হচ্ছে ডে লং ওয়ার্কশপ করে থাকি। এটা হচ্ছে সকাল থেকে শুরু করে আমরা সন্ধ্যা পর্যন্ত সারা দিন ব্যাপী একটা ফিজিক্যাল ওয়ার্কশপ করে থাকি বিভিন্ন টপিকস এর উপরে।
আমাদের কিছু ফিচার আছে যেগুলোর জন্য হচ্ছে আমরা হচ্ছে মার্কেটে লিডিং করতেছি। ফিচার গুলোর মধ্যে হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটার বা আমাদের মেন্টর যারা আছে, আমাদের সব প্রত্যেক ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটার যারা আছে সবাই হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট। প্রত্যেকের এখানে দেখা যায় 15 থেকে 30 বছর পর্যন্ত হচ্ছে তার নিজ নিজ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে হচ্ছে ওরকম এক্সপিরিয়েন্স আছে। আমাদের ট্রেনিং গুলো কাস্টমাইজেশনের সিস্টেম আছে, যেমন আপনি যদি বা ইন্ডিভিজুয়ালি ট্রেনিং এর বাইরে যদি কেউ যদি আমাদের থেকে কাস্টমাইজ ট্রেনিং নিতে চায়, যেটা কর্পোরেট ক্ষেত্রে আমরা বিগত 5 বছর যাবত আমরা কর্পোরেট ট্রেনিং এ অনেক বেশি অগ্রসর হয়েছি। কাস্টমাইজ ভাবে আপনি আপনার কর্পোরেট জন্য, আপনার অফিসের জন্য, আপনার ফার্মের জন্য বা আপনার ইন্ডিভিজুয়ালির জন্য কাস্টমাইজ ট্রেনিং নিতে পারবেন। এই ট্রেনিং সলিউশনটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। আমরা প্র্যাকটিক্যাল লার্নিংটা শিখাই, যেটা সব থেকে বেশি ফোকাস থাকে আমাদের। আমরা যে কোনো কোর্স ট্রেনিং, সেটা ডিপ্লোমা হোক, শর্ট কোর্স হোক অথবা ডিএলং সেশন হোক, আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা সবসময় শেখানোর চেষ্টা করি। আমাদের যেহেতু ইন্ডাস্ট্রি এক্সপার্ট প্যাশনেট ফ্যাসিলিটেটর বা ইনস্ট্রাক্টর আছে, তারা সবসময় প্র্যাকটিক্যাল জিনিসটা আপনাদের শেখানোর চেষ্টা করবে বা চেষ্টা করে থাকে। আর পাশাপাশি হচ্ছে আমাদের যে কন্টিনিউয়াস লার্নিং অপরচুনিটি, আমাদের হচ্ছে একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে প্রতিটা আমাদের ব্যাচের জন্য। পাশাপাশি আমাদের ফ্যাসিলিটর এবং কোঅর্ডিনেটররা হচ্ছে অল টাইম আপনি আমাদের এখানে একটা কোর্সে বা এডমিশন হলে এটা লাইফ টাইম সাপোর্ট পাবেন ওই কোর্সের বিষয় এবং অন্যান্য আপনার যাবতীয় দেখা যায় এই ধরনের অ্যাকাউন্টস ফাইন্যান্স বা আপনার রিলেটেড যে বা বিষয়গুলো থাকবে, এটার জন্য আপনি যাবতীয় লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের এখান থেকে, সেটা ইন্ডাস্ট্রি ট্রেন্ড অনুযায়ী রিলেটেড যে কোনো বিষয়। আর আমাদের যে নেটওয়ার্কটা, আমাদের এটা বিশাল একটা অ্যালুমনি, যেহেতু আমাদের বিগত 8 বছর যাবত আমরা এই ট্রেনিং এ বা আছি। পাশাপাশি আমাদের ফ্যাসিলিটেটর যারা সবাই হচ্ছে বা ইন্ডাস্ট্রি এক্সপার্ট। আমাদের এখানে বড় একটা প্রফেশনাল মানুষদের হচ্ছে কমিউনিটি আছে, যার নেটওয়ার্কটা অনেক বড় বা পুরো বাংলাদেশ বা সহ আমাদের বিভিন্ন দেশে বর্তমানে যেহেতু পার্টিসিপেন্ট আছে, ফ্যাসিলিটেটর আছে, অনেক বড় একটা নেটওয়ার্ক, যার মাধ্যমে হচ্ছে আমরা হেড হান্টিং, জব প্লেসমেন্ট সাপোর্ট, ইন্টার্ন সুবিধাগুলো দিতে পারি, যার জন্য আমাদের নেটওয়ার্কটা অনেক বেশি থাকে। যে কোনো সুবিধা আপনারা এখান থেকে নিতে পারবেন এই বিষয়ে। অনেকের মাঝে মধ্যে প্রশ্ন থাকে আমাদের এখানে এডমিশনের ক্ষেত্রে যে আমরা বাংলাদেশে তো প্রায় 100-র মতো ট্রেনিং সেন্টার আছে, আমরা কেন আপনাদেরকে চুজ করব? বাইজিদ, আপনি সরি, আমি বলেন একটু এটা। ডিসকানেক্ট হয়ে জি। গেছি, সরি। অনেকে আমাদের এডমিশনের সময় যখন কথা হয় জিজ্ঞাসা করে কেন আপনাদেরকে চুজ করব। তো আসলে এটা বা খুবই একটা কমন প্রশ্ন, বাট এটা বা এডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে আসলেই কেন বি সলিউশনকে আমরা চুজ করব। আমরা কয়েকটা পোর্শন আপনাদেরকে দেখাতে যাচ্ছি বা বলতে যাচ্ছি আমি। রেপুটেশন একটা বিষয়। বিস সলিউশন পিএলসি বিগত 8 বছরের ট্রেনিং সেক্টরে যে পরিমাণ অগ্রসর হয়েছে বা মানুষ আমাদের যে পরিমাণ প্রফেশনাল ক্ষেত্রে ট্রাস্ট করেছে, এটা আপনারা বা যদি বিগত বা আমাদের অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার আমি করব না, বাট আমাদের যদি মার্কেট প্লেসমেন্টে আমাদের কাজগুলো দেখেন, তাহলে আমার মনে হয় যে বা আমাদের মনে হয় যে আপনার এক্সিলেন্সের ক্ষেত্রে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট যত বেশি আমরা গুরুত্ব দিই, সেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমার মনে হয় আমরা এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় রাখি না বা কোনো কমতি রাখি না, যার জন্য হচ্ছে আমাদের রেপুটেশনটা অনেক বেশি এখন। যার কারণে হচ্ছে আপনারা আমাদেরকে এই কারণে চুজ করতে পারেন। আমরা হচ্ছে ইম্প্যাক্টফুল লার্নিং রাখি, যেটা আমি কিছুক্ষণ আগে শেয়ার করলাম যে আমাদের যারা ফ্যাসিলিটি আছে সবাই হচ্ছে সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত তার নিজ নিজ ক্ষেত্রে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যারা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল জ্ঞানটা শেয়ার করতে পারবে, যার কারণে আপনারা আমাদেরকে চুজ করতে পারেন, আমাদের এখানে এডমিশন নিতে পারেন। আমাদের সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট আছে, যেটা বললাম আমাদের একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে প্রতিটা ব্যাচের জন্য, প্রতিটা কোর্সের জন্য, যেখানে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন কোর্স এবং কোর্সের বাইরে যে কোনো বিষয়ে, সেটা আপনার প্রফেশনাল ক্ষেত্রে। আমাদের যে দেখা যায় যে কোর্সের যে পেমেন্ট গুলো থাকে, এটা বর্তমান সময়ের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কম্প্রিহেনসিভ মার্কেট অনুযায়ী আমরা সব সময় চেষ্টা করি যে এটা যা পার্টিসিপেন্ট বা স্টুডেন্ট যারা থাকে তাদের যাতে একটা একটা সহজলভ্য হয়, রিজনেবল হয়, এরকম রাখার জন্য। যার কারণে আপনি যদি মার্কেট অ্যানালাইসিস করেন দেখবেন যে আমাদের কোর্সগুলো অন্য অন্য বা ক্ষেত্রের থেকে আমাদের রিজনেবল হয়, যার কারণে আপনি আমাদের চুজ করতে পারেন। আর গ্লোবাল রিচের ক্ষেত্রে আমাদের যেহেতু একটা অনেক বড় রিসোর্স পার্সন আছে, নেটওয়ার্কটা অনেক বড়, আপনি যে কোনো সাপোর্টটা আমাদের থেকে পেতে পারবেন, সেটা প্রফেশনাল এবং প্রফেশনাল বাইরে থেকে, জব প্লেসমেন্ট, ইন্টার্নশিপ, অন্যান্য সব ক্ষেত্র থেকে। আমাদের নিজস্ব যেহেতু একটা সিএ ফার্মও আছে, এই ধরনের অডিট ফার্মের অন্যান্য ক্ষেত্র থেকেও আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন, যার কারণে বি সলিউশন পিএলসি ইজ নাম্বার 1 বর্তমান ট্রেনিং ক্ষেত্রে। আপনারা চাইলে আমাদের এখানে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
তো সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এতটুকু সময় আপনাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনারা কেউ যদি আমাদের কোনো কোর্সে এডমিশন নিতে চান, অবশ্যই অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমাদের যোগাযোগের নাম্বার অলরেডি আমি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটাতে আপনারা জয়েন আছেন ওই নাম্বার দিয়ে দিয়েছি। আমি পাশাপাশি আপনাদেরকে এই স্লাইডটাও দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইট, আমাদের মেইল অথবা আমাদের সরাসরি অফিসে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, আমি আবার একটু শেয়ার করি। হ্যাঁ, আপনি একটু এনাবল করে দেন আমাকে। জি, জি। সো থ্যাংক ইউ বাইজিদ, আপনার চমৎকার একটা প্রেজেন্টেশনের জন্য। সো আমার শীট তো দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে না এখন? জি স্যার, জি দেখা স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আসলে বাজেট একটা ইন্টারেস্টিং জায়গা। হ্যাঁ, বাজেট একটা ইন্টারেস্টিং জায়গা। এটা হচ্ছে যে এখন সব অর্গানাইজেশনে সবচেয়ে ইম্পর্টেন্স নিয়ে দেখা হয়। তো আমি এটা নিয়ে আপনাদের কিছু আলোচনা অলরেডি করলাম। আমি আর কি কি এরিয়া বাজেটের জন্য ইম্পর্টেন্ট সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে হয়তো এখানে আসলে ডিটেইল করা আছে। আমি মানে এই যে প্রেজেন্টেশনটা আমি যেটা দিব বা আপনাদের সাথে যেটা ইয়ে করব, যে ভেরি ইন্টারেস্টিং ওয়ান। তো আমি আশা করি যে আপনারা হয়তো মানে খুব ভালো এনজয় করবেন এই সেশনগুলো। তো এখন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে বাজেটের ক্ষেত্রে আমাদের যে মূলত আমরা যখন বাজেট করতে চাই, বাজেট করতে গেলে আসলে আমাদের আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালু অফ মানি হিসাব করতে হয়, দ্য আর্ট অফ মানি ম্যানেজমেন্ট। যদি আপনি মানি মানে আপনার ব্যবসার যে অবজেক্টিভ, আপনার যে গোল, সেই গোলটাকে যদি আপনি প্রপারলি ইয়ে না করতে পারেন, আপনি ভ্যালু না করতে পারেন, আপনাকে এটাকে যদি ট্রান্সলেট না করতে পারেন, অর্থাৎ একটা বিজনেস প্ল্যানকে আপনার রিয়েল সেন্সে, আমি যেহেতু বলি যে আপনার কি বলে এটাকে, আমরা বলি হচ্ছে যে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। সো যখন আপনি বিজনেসটাকে ফাইন্যান্সিয়াল বছরের শেষে যখন আপনি হিসাব করেন তখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস হয়। হ্যাঁ, আর যখন আপনি বছরের শুরুর দিকে যখন আপনি এটা আনবেন, বছরের শুরু যখন এটা আপনি চিন্তা করবেন, তখন আপনি হচ্ছে মানে বছর শুরুর আগের হিসাবটাকে বাজেট বলবো। আর শুরু বছর যখন শুরু হয়ে গেল, সারা বছর অ্যাক্টিভিটিস হলো, বছর শেষে যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওইটাকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি। তো বেসিকলি এই যে ঘটে 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 যাওয়া ঘটনাকে রেকর্ড করে, সেই রেকর্ডকে আমরা জার্নালাইজ বলি, জার্নাল থেকে আমরা লেজার হয়ে, ট্রায়াল ব্যালেন্স হয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা হয়, মানে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এইটা যেটা হয়, এইটা হচ্ছে বেসিকলি এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বা আমরাকে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি। আর এইটাকে আগে থেকে দেখার যে প্রত্যাশা, আপনি দেখতে চান যে আপনি কোথায় বছর শেষে কোথায় দাঁড়াতে চান, সেটাকে বলা হয় হচ্ছে বাজেট। এই বাজেটটা করতে গেলে আপনাকে আসলে মানি মেকিং আর্টটা শিখতে হবে। তো আমি যেটা বলবো যে আপনার বেসিকলি ফাইন্যান্সিয়াল মানে ফাউন্ডেশন এবং টাইপস অফ ইনকাম সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, বিল্ডিং ওয়েলথ অ্যান্ড ম্যানেজিং ডেট অ্যান্ড ইনকাম অপশনস। এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এবং অর্গানাইজেশনের ক্ষেত্রেও, ডিফারেন্ট ইনকাম সোর্স এবং ম্যানেজিং ডেট, আপনি লোন কতটুকু নেবেন কি নেবেন না, ওয়েলথ ম্যানেজমেন্ট। এখন অনেক লাইট অ্যাসেট মডেল বলে, মানে অনেকে হচ্ছে নিজস্ব অ্যাসেটটা নিজেরা তৈরি না করে, যেটা করে হচ্ছে যে অন্যদেরকে দিয়ে এ করে। বাজেটের মিউট করে দিয়ে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ট্যাক্সেস অ্যান্ড ইথিক্যাল কনসিডারেশন। আপনি শুধু তাই না, বাজেট প্ল্যানিং এ আপনাকে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি হচ্ছে ইয়ে করবেন, যেটাকে বলা হয় হচ্ছে যে আপনাকে যখনই আপনি বাজেট প্ল্যানিং এ যাবেন তখন আপনি ট্যাক্স আসপেক্টটাও শিখতে হবে সাথে কিছুটা। তো আমরা পৃথিবীর শুরুতে একটা বিলিফ ছিল। এই বিলিফটা কি ছিল কেউ বলতে পারবেন? যে আজ থেকে ধরেন 300 বছর আগেও একটা বিলিফ ছিল, কি ছিল? পৃথিবী আহ, সূর্যের চারিপাশে ঘোরে, নাকি সূর্য পৃথিবীর চারিপাশে ঘোরে, কোনটা ছিল বলেন তো? সূর্য পৃথিবীর চারপাশে গেছে। তখন আমাদের ছিল হচ্ছে ওল্ড হচ্ছে যে দ্য আর্থ ওয়াজ দ্য সেন্টার অফ ইউনিভার্স। আমরা যে এই গ্যালাক্সি বা ইউনিভার্সে আছি, এটা ধারণা ধারণা ছিল যে আমরা আমাদেরকে কেন্দ্র করে, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। কিন্তু দেখেন সূর্য। এখন হয়ে গেছে উল্টা, এখন হচ্ছে মানে নতুন যেটা আমরা দেখেছি যে আর্থ আসলে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। সো আলটিমেটলি আমাদের ডে টু ডে লাইফে, আমাদের অর্গানাইজেশনে এই যে কনস্ট্যান্ট চেঞ্জ, এই কনস্ট্যান্ট চেঞ্জে যে আমাদেরকে বিলিভ করতে হবে যে থিঙ্কিং ইজ দ্য ওয়েলথ। আমাদের চিন্তা করতে হবে যে আমরা যদি প্রপারলি ব্যবসা কি করব, কেন করব, কিভাবে করব, কখন করব, এই জিনিসগুলো যদি বাজেটারি কন্ট্রোল মেকানিজমে না আনতে পারি, থিঙ্কিং যদি না হয়, ইউ মাস্ট বিলিভ থিঙ্কিং ইজ ওয়েলথ, স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। হ্যাঁ, আপনার এই যে এইটাকেই হচ্ছে সেন্টার অফ মানি হিসেবে ওয়েলথ ক্রিয়েশনের জন্য আপনাকে ব্যবসা
বড় করতে চাইলে আসলে মনিটারি সিস্টেমকে আপনার কন্ট্রোল করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ বিলিভ ইউ আর এ রিয়েল ওয়েলদি, আপনি যদি নিজেকেই মনে করেন যে আপনার অর্গানাইজেশন বা আপনি যদি নিজেকে ওয়েলদি মনে করেন, এই ওয়েলদি মিন করছে হচ্ছে ফাইন্যান্সিয়াল ওয়েলদি, আপনার মানে আপনার হচ্ছে আপনার ক্যাপাসিটিগতভাবে ওয়েলদি, অর্থাৎ আপনি ইউ আর এ ওয়েল ইকুইপ পারসন। তাহলে যেমনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার প্রিপারেশন জানতে হবে, সঙ্গে সঙ্গে আপনার ট্যাক্সেশন ভিএটি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, এবং যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই ডিপার্টমেন্টে কাজ করতে চান বা করেন, তাহলে আপনাকে ডেফিনেটলি হচ্ছে বাজেট প্ল্যানিং, কন্ট্রোল মেকানিজম, কস্টিং, মাস্টার বাজেটিং, স্ট্যান্ডার্ড কস্টিং, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। ইউ নেভার ফিল রিচ। আপনি যদি আপনার অর্গানাইজেশনের বা ব্যক্তির যদি আপনি কখনোই নিজের অর্গানাইজেশন বড় করতে পারবেন না, রিচ করতে পারবেন না যদি অ্যাভয়েড ওয়াস্টিং মানি। আপনি যদি আপনার স্পেন্ডিং আপনাকে কন্ট্রোল না করতে পারেন, আপনি যদি টাকা নষ্ট করতে থাকেন, আপনি যদি ভ্যালু ফর মানি ডিসিশন না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়েস্ট অফ মানি হবে। আর মেক এ লিস্ট অফ প্রায়োরিটি মেকিং এনি পারচেজ। আপনি যখন অর্গানাইজেশন বা ব্যক্তি পর্যায়ে যখন ইনভেস্টমেন্ট করবেন, যেমন কোভিডের সময় একবার যখন বড় ধাক্কা আসলো, তখন আমাদের অর্গানাইজেশনে আমরা বলেছিলাম, এইটাকে বলা হয় হচ্ছে, এটা আরেকটা ইন্টারেস্টিং এটা আমি আপনাদের এই সেশনে, আপনারা যারা এখন আছেন, এইটাকে একটা আপনার স্পেশাল মডেল আছে, যে মডেলটাকে আপনার জিরো বেস বাজেটিং বলে। এই জিরো বেস বাজেটিংটা এখন আমি আলাপ করছি না, কিন্তু একটু পরেই দিয়ে দিব গ্রুপে, আপনারা দেখে নিন। এই জিরো বেস বাজেটিং থিঙ্কিং এর মাধ্যমে কিন্তু আননেসেসারি কস্ট কাটেল করতে পারেন, এবং এই আননেসেসারি কস্ট কাটেল শুধু না, আপনি কিন্তু জিরো বেস বাজেটিং এর মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার অর্গানাইজেশনের উপরে একটা কন্ট্রোল এস্টাবলিশ করতে পারবেন, আননেসেসারি খরচ অ্যাভয়েড করা থেকে বাঁচতে পারবেন। সো দিস ইজ দ্য মেক অফ এ লিস্ট। অ্যাভয়েড মেকিং রাশ পারচেজ অর আনইউটিলাইজড আইটেমস। আপনি অনেক সময় আমরা যেটা করি, তাড়াহুড়ো করি। আমরা যখন বাজেটিং প্রসেস যাই, তখন আমরা জানি যে সারা বছর আপনার সামনের বছর কতটুকু আমার সেলস বাড়বে, সে অনুযায়ী কতজন লোক নিতে হবে, কোন কোন মাসে আমরা লোকজন হায়ার করব, আপনার প্রোডাকশনের কোন মেশিনটা রিপ্লেস করতে হবে, আপনার কতটুকু ল্যান্ড বাড়াতে হবে, কতটুকু ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, এই জিনিসগুলো আমরা আসলে চিন্তা করতে হবে। ঠিক আছে? এই চিন্তার মাধ্যমে আপনার হচ্ছে যদি আমরা আগাইতে পারি, তাহলে কিন্তু আমরা এটাকে আপনার রাষ্ট্রে অ্যাভয়েড করতে পারি। ইউজ ক্যাশ অনলি, নো ক্রেডিট অর হচ্ছে মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এইটা হচ্ছে একটা পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রে খুবই জরুরি, এবং ছোট ব্যবসায়ীদের জন্য ইনিশিয়ালি জরুরি। কিন্তু যখন আপনার ব্যবসা স্কেল আপ হবে, তখন কিন্তু আপনি নিজস্ব ক্যাশে করতে পারবেন না। তখন আপনাকে অল্টারনেটিভ ফাইন্যান্সিং গুলো খুঁজতে হবে, যে আপনি কি ব্যাংক লোনে যাবেন, নাকি স্টক মার্কেটের মাধ্যমে যে ক্যাপিটাল কালেক্ট করবেন, নাকি হচ্ছে আপনাকে হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে যে ভেঞ্চার ক্যাপিটাল খুঁজবেন, নাকি প্রাইভেট ইকুইটি খুঁজবেন। আপনারা এই টার্মগুলো লিখে রেখেন, এইগুলো যখন আপনাদের ক্লাসে আমরা কন্টিনিউ করব, তখন আপনারা এই কোশ্চেনগুলো করেন। সো এইগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাভয়েড ইউজিং পার্সোনাল লেভেলে, আমার কাছে মনে হয় যে আপনি যদি পার্সোনাল বাজেটিং এর কথা চিন্তা করেন, তাহলে যতটুকু সম্ভব ক্রেডিট কার্ড ইউজ না করে বাজেটিং করার চেষ্টা করবেন, সো দ্যাট আপনি কিন্তু লং টার্ম একটা ঋণের ফাঁদে, ইদানিং বেশ কিছু আমার পরিচিত অন্তত 2জন বা 3জন মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আত্মহত্যা করেছে তাদের পার্সোনাল ফাইন্যান্সটা ম্যানেজ করতে না পেরে। তারা ব্যাংক লোন থেকে, বিভিন্ন জায়গাতে ক্রেডিট কার্ড থেকে 27, 28, 25% লোন নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে, এটা কিন্তু ফাইন্যান্সিয়ালি ব্যাংকরাপ্টের মতো হয়েছে এবং আত্মহননের মতো কাজ করছে। সো বাজেটারি কন্ট্রোল, বাজেট এবং পার্সোনাল বাজেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আসলে আমরা এর পরের দিন, আমরা নেক্সট যেদিন সেশন নিব, আমরা মানি মানি মানে মনিটারি সিস্টেমের উপরে আমরা আলোচনা করব, এবং সেইখান থেকে আমরা ডিটেইলে যাব। সো আপাতত টুডেজ সেশনটা আমি এই পর্যন্ত কোশ্চেন অ্যান্সার সেশনে যাই। আপনারা যদি যে কোনো কোশ্চেন, ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন প্লিজ। আপনারা যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চান, সোফার আমরা যে ডিসকাশন করলাম সেটার বেসিসে আপনাদের কি কি জিজ্ঞেস করা থাকতে পারে, কোন কোন জিনিস জানতে ইচ্ছা করছে, বা কি কি মনে করেন আপনাদের জানা জরুরি, প্লিজ আস্ক আস্ক ফিল ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন, প্লিজ কোশ্চেন করেন। হ্যান্ড রেজ করতে পারেন আপনারা এখানে, বলেন। কোশ্চেন আমার নেই, একটা কোশ্চেন প্লিজ আমি বলেন। একটা কোশ্চেন জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম। যদি কোনো অর্গানাইজেশনের ফার্স্ট ইয়ার প্রথমবার যদি বাজেট প্রিপারেশন করতে চায়, তার কাছে যদি হিস্টোরিক্যাল ডাটা না থাকে, তাহলে কি ধরনের প্রিরিকুইজিট মানে প্রিপারেশনটা কি ধরনের দরকার?
আপনি কি খায়রুল সাহেব না? জি জি। আচ্ছা, বাজেটের দুই ধরনের আছে, খুব চমৎকার কোশ্চেন করছেন। একটাকে বলে জিরো বেস বাজেটিং, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাজেটিং। আপনি যেটা বলছেন এটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাজেটিং। গ্লোবালি এখন ইনক্রিমেন্টাল বাজেটিংটাকে নাকচ করে দেয়, মানে আপনার সবাই, আপনার পুরনো কোম্পানি হোক নতুন কোম্পানি, কেউই গত বছরের ডেটা নিয়ে ইনক্রিমেন্টাল বাজেট করে না। তার মানে প্রথম বছর যদি হয় সেটাও জিরো বেস বাজেটিং দিয়ে করতে হবে, এবং রিকারিং সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যেও সে আইডিয়া নিতে পারে, বাট তার বাজেট হবে জিরো বেস বাজেটিং। এই জিরো বেস বাজেটিং এর কারণে আপনার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পুরনো অর্গানাইজেশনও যে প্রসেসে বাজেট করে, আর একটা নতুন কোম্পানিও একই বাজেট করে, এটার নাম হচ্ছে জিরো বেস বাজেটিং। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারকে ইগনোর করা হয়, জিরো বেস থেকে ধরা হয়, স্ক্র্যাচ থেকে ধরা হয়। তো সেই ক্ষেত্রে আসলে আপনার যদি কেউ ইনক্রিমেন্টাল বাজেট করে থাকে, কোনো অন্যায় নাই। অনেকে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে করে সিম্পলিফাই করার জন্য, সহজভাবে করার জন্য। তো নতুন কোম্পানির জন্য ম্যান্ডেটরি হচ্ছে জিরো বেস বাজেটিং করা। এটা টেকনিক আছে, এটা আমরা দেখাই দিব, এটা সুন্দর। আমি এই ক্লাসের পরে একটা জিরো বেস বাজেটিং এর একটা ভিডিও আপনাদের দিয়ে দিব, আপনারা দেখেন। আর যারা ভবিষ্যতে আমাদের সাথে লং কোর্স করবেন বা এই 10টা ক্লাসে ভর্তি হবেন, তারা তো আরো ডিটেল দেখতে পারবেন। আমি যারা এই ক্লাসে আপাতত আমাদের এই মাস্টার বাজেটিং ফ্রি সেশন জয়েন করছেন, তাদের কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আমি এখন অ্যান্সার দিচ্ছি বা যেগুলো দিতে পারছি না, আমি ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের দিব, আপনারা খুবই উপকৃত হবেন। প্লিজ এটা দেখেন। আর যারা এই কোর্সে ভর্তি হবেন, যেটা বাইজিৎ বললো, ডেফিনেটলি যোগাযোগ করবেন। তো এখন আপনার কথা হচ্ছে যে যারা হচ্ছে প্রথমবার করে, তারা এটা করতে হবে জিরো বেস বাজেটিং। জিরো বেস বাজেটের কিভাবে করতে হয় একটা ওভারঅল একটা ছোট্ট ধারণা আমি ভিডিও দিয়ে দিব। আর কোর্সে ভর্তি হলে বা অন্যভাবে আমার সাথে ইন্টারাকশন করলে আরো ডিটেইলে এটা জানতে পারবেন। প্লিজ, সেকেন্ড কোশ্চেন, এনি কোশ্চেন? জি, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়াহিদ বলেন। স্যার, যদি একটা প্রতিষ্ঠান হ্যাঁ। বাজেট করে, হুম। কোনো কারণে যদি বাজেট অনুযায়ী না চলে, কন্ট্রোলে দেখে গেছে সমস্যা হয়, সেই ক্ষেত্রে তাদের আসলে কন্ট্রোলিংটা কিভাবে করলে আগের বাজেটের সাথে, মানে বাজেটের সাথে ম্যাচ করা যাবে? আচ্ছা, এটা দুইটা হয়। একটা হচ্ছে বাজেটের ওই কতগুলো প্রিকন্ডিশন থাকে, মানে বাজেটের উপরে কিছু ভেরিয়েবল, কিছু অ্যাজাম্পশন, কিছু এস্টিমেট নিয়ে কাজ করা হয়। সমস্যা হচ্ছে যে এই বাজেটগুলোর যে ভেরিয়েবল বা যে এর ব্যাক এন্ডে যেসব অ্যাজাম্পশন নিয়ে কাজ করা হয়, যেসব তথ্য ডেটা নিয়ে কাজ করা হয়, এইটা কন্টিনিউয়াসলি ইভলভ হয়, চেঞ্জ হয়। যে কারণে বাজেটকে আমরা ফ্লেক্সিবল বাজেট বলি। মানে ফ্লেক্সিবল বাজেট এরকম, ইয়ারলি বাজেট করি বা মান্থলি একটা ভেরিয়েন্স অ্যানালাইসিস করে এটা আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। সাধারণত সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হয়, বা আমরা যেটা করেছি, আমি লাস্ট 10 ইয়ার যেটা করেছি, মান্থের ডিফারেন্সটা দেখে কোয়ার্টারলি অ্যাডজাস্ট করি আমরা। এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক বাজেট। এটা একটা ইনিশিয়াল মাস্টার বাজেটটাকে ঠিক রেখে বছরের পরিবর্তন সাপেক্ষে এবং ভেরিয়েবল আন্ডার গিভেন সার্কুমস্টেন্সেস যে চেঞ্জগুলো আসে, এগুলোকে অ্যাডাপ্ট করে, কোপ আপ করে আপনার 3 মাস পরে একবার বাজেট রিভিউ করা হয়। রিভিউ করে এটা অ্যাডজাস্টেড নতুন বাজেট তৈরি করা হয়। 6 মান্থ পরে আরেকটা রিভিউ করে অ্যাডজাস্টেড বাজেট করা হয়। আর 9 মান্থসে এবং ইয়ারলি, ইয়ারলি তো হয়েই যায়। সো মাস্টার বাজেটের মেইন কপিটা রেখে, অরিজিনাল রেখে, এই যে আপনার এভরি 3 মান্থসে গিভেন কনটেক্সটের চেঞ্জের কারণে, যেমন ধরেন লেটস সে 2024-এ যদি কেউ বাজেট করতো, ডেফিনেটলি এই যে একটা গভর্নমেন্ট ছিল, আমরা 16-17 বছর ইলেকশন ছাড়া, আমরা ফ্যাসিস্ট বলি বা ফ্যাসিজম বলি, এরকম গভর্নমেন্ট যারা টানা ছিল, তো এতে করে ইকোনমি একটা স্টেবিলিটি ছিল, কিন্তু মানে অনেক ঝামেলার ভিতরেও কিন্তু একটা, মানে হঠাৎ করে অস্থিরতা গুলো কম ছিল, যেহেতু কোনো বাক স্বাধীনতা ছিল না। একটা মানে ওভারঅল ফাইন্যান্সিয়াল ম্যানিপুলেশন, ম্যাল প্র্যাকটিসের ভিতর দিয়ে গেলেও একটা টু সাম এক্সটেন্ট বাজেটের একটা প্রক্রিয়া ছিল। কিন্তু এই যে গভর্নমেন্ট ফল করার পরে অনেক নতুন নতুন পারমুটেশন কম্বিনেশন আসতেছে। তো এখন যদি কেউ এই বাজেট এরকম সিচুয়েশনে, ডেফিনেটলি আইদার তার অনেক ভালো হবে, অর্থাৎ যদি এমন হয় যে প্রো গভর্নমেন্টের অনেকের বাজেট চেঞ্জ হয়ে যাবে, আর এন্টি গভর্নমেন্ট থাকা বিজনেস গুলো আবার নতুন নতুন কিছু বেনিফিট পাবে, প্লাস ফিসক্যাল পলিসি, ট্যাক্স ইনসেন্টিভ, এইসব কারণে চেঞ্জ হয়। তো এইগুলোকে কনসিডার করে এভরিথিং 3 মান্থসে রিভাইজ বাজেট করাটাই যৌক্তিক। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন আর কেউ করবেন, প্লিজ? স্যার, আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি? বলেন বলেন please, বলেন। স্যার, বাজেটের ক্ষেত্রে যে প্রথম যে মাস্টার বাজেটের বিষয়ে বললেন, আগে সেলস বাজেট, হ্যাঁ, আসলে সেলস বাজেটের কত পার্সেন্টেজ মানে হচ্ছে অ্যাচিভ করা যায়? এটা তো আসলে আপনার হচ্ছে কত রিয়েলিস্টিকলি আপনি ডেটা নিতে পারবেন। যদি আসলে, তো এটা তো থামরুল ওরকম কোনো বলা যায় না, বিষয়টা কেমন হয়। এটা একটা বাজেটের, প্রথম হচ্ছে একটা বাজেটের একটা
একটা কমিটি হয়। যেমন আমি যে অর্গানাইজেশনে কাজ করেছি সেখানে সিএফও, তারপর হচ্ছে যে সি সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিএফও, হেড অফ সেলস বা হেড অফ অপারেশন, এবং অ্যাডমিন এইচআর থেকে একজন নিয়ে, এবং সাপ্লাই চেইন ডাইরেক্টর নিয়ে একটা কমিটি করেছে, বাজেট কমিটি। এরপরে আমরা ব্রেন এক্সারসাইজ করি, অর্থাৎ যদি আপনার ধরে নিলাম যে বাজেট যদি শুরু হয় জুলাই 1 তারিখ থেকে জুন জুন 30, এটা যদি বাজেট পিরিয়ড হয়, এর আগে আমরা স্ট্র্যাটেজিক ওয়ার্কশপ করি, করে আপনার ফিল্ড ফোর্সের থেকে একটা ওয়ার্কশপ করে তাদের মার্কেটের ওই এলাকায় কত দোকান আছে, কি কি পরিমাণ অপরচুনিটি আছে, কাস্টমার গ্রোথ আছে কিনা, ইলেকট্রিসিটি, ধরেন ইলেকট্রিক মার্কেট যদি বলি, তাহলে ইলেকট্রিক ফ্যান, লাইট, সুইচ সকেট বিক্রি বাড়বে যদি ওখানে নতুন করে লাইন আসে। তো এই, বা যদি রড সিমেন্ট মার্কেটের যদি কেউ করে, তাহলে দেখতে হবে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে এখন যদি কেউ রড সিমেন্টের বাজেট করে, এই বাজেট নিশ্চিত ফেল করবে, কারণ এই গভর্নমেন্ট ফল করবার কারণে আপনার কোন রকম কোনো মানে গভর্নমেন্ট প্রজেক্টগুলো স্লো হয়ে গেছে, এবং ইন্ডিভিজুয়াল লেভেলেও যেহেতু একটা বিরাট সুবিধাভোগী লোকজন এখন যারা পাওয়ারে ছিল বিভিন্নভাবে মানে মার্কেটকে ম্যানিপুলেট করে অনেক টাকা আসছে, তারা ডেভেলপমেন্ট ফেজে ছিল, বিভিন্ন কাজে ছিল, হঠাৎ করে কিন্তু এই কাজগুলো স্থবির হওয়ার কারণে কিন্তু আপনার এই ইট, সিমেন্ট, রড, এই ধরনের ডেভেলপমেন্ট সেক্টরের ডিপেন্ডেন্সি যেসব প্রোডাক্ট আছে তারা কিন্তু খুবই স্লো হয়ে গেছে। তো এই কারণে যেটা করা হয়, আপনাকে যে কোশ্চেনটা বললাম সেটা হচ্ছে সেলস কত পার্সেন্ট হবে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিয়েলি অপরচুনিটি বেস, কতটুকু অপরচুনিটি আছে খুঁজে এনে যদি করতে পারেন, তাহলে এরকম মানে আননেসেসারি প্যারাডাইম সিস্টেম আপনার সবসময় মনে রাখবেন, একটাকে বলা হয় সিস্টেম রিস্ক, একটাকে কন্ট্রোল রিস্ক। যে রিস্কটা ওভারঅল মার্কেট কলাপস করে, যেমন হঠাৎ করে যদি ভূমিকম্প হয় তাহলে কোনো নিয়ম মানবে? হঠাৎ করে দেশ যদি শ্রীলঙ্কার মতো আপনার আপনার ব্যাংক্রাপ্সি, কান্ট্রি ব্যাংক্রাপ্সি হয়, তাহলে কিন্তু এটা কোনো সিস্টেম মানবে না, এটাকে বলে সিস্টেম রিস্ক। সিস্টেম রিস্ককে আপনি হচ্ছে এটাকে অ্যাভয়েড করা যায় না, এটাকে কোপ আপ করে করতে হয়। আর কন্ট্রোল রিস্ক, যেটা কন্ট্রোল রিস্কটা মানে হচ্ছে যে আপনার হাতে যা আছে সেটা নিয়ে আপনি বাজেটিং করবে। সো আপনার সেলসের যে বাজেট কতটুকু অ্যাচিভ হবে এটা ডিপেন্ড করে কত মুনশিয়ানা, কত এক্সপার্টাইজ ভাবে আপনি ডেটা কালেক্ট করতে পারবেন। ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আর কেউ, হ্যাঁ ওয়াইড, থ্যাংক ইউ। আর কেউ কোনো কোশ্চেন, লাস্ট কোশ্চেন নিব কারণ অন্য যদি কেউ। জি স্যার আমি একটু কথা বলবো স্যার। বলেন। আমি জি মোহাম্মদ কামাল উদ্দিন। জি বলেন। আমি শুধু থ্যাঙ্কস জানানোর জন্য কল দিয়েছি। জি আমি মোহাম্মদ কামাল উদ্দিন, জি ব্যাংকিং রিলেশনশিপ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট কোর্সটা করাই এখানে। জি আমি প্রাইম ব্যাংকে আছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে, এবং জি পিএইচডি রিসার্চার হিসেবে স্কুল অফ বিজনেসে পিএইচডি করছি। জি তো আমি মন থেকে, অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের শফিকুল আলম স্যারকে। জি আহ, তার জন্য দোয়া করি মন থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে চার্টার্ড প্রফেশনে, জি যেটা 3টা রিকগনাইজ প্রফেশন, সিএ, সিএমএ, সিএস, প্রতিটাতে উনি মানে কোয়ালিফাইড লোক এবং এলএলবি করা লোক। এরকম ইন্ডাস্ট্রিতে খুবই রেয়ার, এরকম একজন রেয়ার মানুষের সাথে সংস্পর্শে থাকাটা, তার 1 ঘন্টার ভ্যালু কত ব্যাপক, এটা তার সাথে না মিশলে বা তার কথাগুলো না শুনলে কেউ এটা অবশ্য চিন্তা করতে পারবে না। তো থ্যাংক ইউ। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে স্যারের সাথে, স্যারের এই একটা ভ্যালুয়েবল ক্লাস আপনারা এনজয় করেছেন, এবং পরবর্তীতেও যখন যে কোনো কোর্সে আপনারা ইনভলভ হবেন তখনও স্যারে দেখা যাবে যে বিভিন্ন সময় বিভিন্ন এরকম ইনস্ট্যান্ট একটা সেশন তো নিয়ে আসবেন আপনাদের সামনে। তো ইনশাল্লাহ। আমি মন থেকে আবারও ধন্যবাদ জানাই সকল পার্টিসিপেন্টদেরকে, এবং স্পেশালি আমার স্যার শফিকুল আলম স্যারকে, এফসিএ, এফসিএমএ, এফসিএস স্যারকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে সুস্থ, সুন্দর, দীর্ঘজীবী করুন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আমাদের, আলাইকুম স্যার, একটা কোশ্চেন করতে। কি বলেন প্লিজ, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের মোহাম্মদ কামাল উদ্দিন, এসিএস, উনি একজন ব্যাংকার, সিনিয়র মানুষ। থ্যাংক ইউ ভাই ফর ইউর কমপ্লিমেন্ট। হ্যাঁ, কোশ্চেন করেন প্লিজ। জি থ্যাংক ইউ স্যার। জি স্যার ওই যে ক্যাশ ফ্লো ফোরকাস্টিং, যেটা রোলিং ফোরকাস্ট করা হয় এভরি মান্থ, মানে আপফ্রন্টে 6 মান্থ করে করছি, আর বাজেট ওইটাও আবার 3 মাস স্ট্যাটিক হিসেবে মাস্টার বাজেট ঠিক রেখে আমরা অ্যাডজাস্ট করছি, মানে এই দুইটার মধ্যে স্যার পার্থক্য বা মিল কোথায় একটু আপনার মতো করে বললে। আচ্ছা, আমি এখানে একটা গুড কোশ্চেন করছি, এটা আমি একদম রিয়েলি করি। আমি একদম এক্সাম্পল দিই, সুপারস্টার গ্রুপের বাজেটের প্রসেসটা 2014 সালে অলমোস্ট জিরো থেকে পুরোটাই আমার হাতে করা। প্রথমে আমরা যেটা করতাম সেটা হচ্ছে মাস্টার বাজেট নিয়ে
বছরের এবিপি লক করা হতো, সাইন টাইন করে সব ঠিকঠাক। এরপরে আবার শুধু অ্যাকাউন্টস ফাইন্যান্সের লোক কিন্তু এইভাবে দায়সারা গোছের কাজ করলে হয় না। আমি তো জানি যে মান্থলি অ্যাডমিন ডিপার্টমেন্ট কত দিছে। আমি এখন আছি হচ্ছে ফেব্রুয়ারি মাসে, সরি আমি এখন আছি ডিসেম্বর মাসে। আমি জানি যে জানুয়ারি মাসের জন্য সেলস টিম কি দিছে, মার্কেটিং টিম কি দিয়েছে, অ্যাডমিন কি দিয়েছে। আমি আরেকটা প্রসেস চালু করেছিলাম, বলেছিলাম যে এই কারেন্ট মাসের 25 তারিখের ভিতরে আগামী মাসের যে আপনি মাস্টার বাজেটের পার্ট হিসেবে মান্থলি যে বাজেট দিছিলেন তার ভিতরে কোনো পরিবর্তন আছে কিনা। তার মানে সে যে বাজেটটা দিয়েছিল সে প্রতি মাসে কিন্তু সে নতুন করে আবার রিচেক করে দেখছে যে ক্যাশ বাজেটে তার ক্যাশ রিকোয়ারমেন্টটা কি। সো আমরা যে মাস্টার বাজেটিং এর বেসিসে যে বাজেটটা থাকে, অথেন্টিক অ্যাকচুয়াল বাজেট, যেটাকে আরো বেশি রিয়েলিস্টিক করবার জন্য রোলিং বাজেটে প্রতি মাসের আলাদাভাবে ক্যাশ বাজেটটা নিয়ে সেটা আমরা রিকনসাইল করে আপনার মাস্টার বাজেটিং এর পার্টের ভেরিয়েন্স অ্যানালাইসিস দেখাই। সঙ্গে সঙ্গে আবার নিজেদের ব্যাংকিং অ্যাক্টিভিটিসকে এনশিওর করবার জন্য কতটুকু লোন লাগবে, কি পরিমাণ লোন রিপেমেন্ট করব, নতুন করে কোনো টার্ম লোন নিতে হবে কিনা, এগুলোর জন্য কিন্তু আবার প্রতি মাস শুরুর 1 সপ্তাহ আগে বা 5 দিন আগের ভিতরে ডেডলাইন দিয়ে আপনার ক্যাশ বাজেট প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে চেয়ে নিতাম। এটা একটা ভেরি ইন্টারেস্টিং প্র্যাকটিস। এটার মাধ্যমে মোটামুটি লেভেলে আমি বলতে পারি যে কেউই 100% বাজেটারি কন্ট্রোল এস্টাবলিশ করতে পারে না। বাট আমি দায়িত্ব নিয়ে বলি, আমি যে গ্রুপের লাস্ট ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম এবং বিশ্ব সলিউশনে ওই গ্রুপের ইনভেস্টমেন্ট আছে, আমাদের বিশ্ব সুপারস্টার গ্রুপ, সেই সুপারস্টার গ্রুপের বাজেটটা আমরা অলমোস্ট ধরেন 92 থেকে 97% পর্যন্ত অ্যাকুরেসি নিয়ে আসছি, হুইচ ইজ নিয়ার টু ইম্পসিবল বাংলাদেশের কনটেক্সটে, কারণ লট অফ চ্যালেঞ্জেস অ্যান্ড ইফ বাটস আর দেয়ার, বাট স্টিল আমরা এই মেকানিজম গুলো দাঁড়া করিয়েছিলাম। সো হোপফুলি এটা আপনার অর্গানাইজেশনে, আপনারা যারা আজকে পার্টিসিপেট করেছেন তাদের অর্গানাইজেশনে বাজেটারি কন্ট্রোল এস্টাবলিশমেন্টের জন্য আপনাদের এই সেশনটা কাজে লাগবে। আমি আপনাদেরকে কমিট করেছি যে এই গ্রুপেই আমি বাজেটারি কন্ট্রোলের উপরে কিছু রিসোর্স শেয়ার করব, ভিডিও ভিডিও লেকচার, এটা আপনারা দেখবেন। এবং যদি কেউ ভবিষ্যতে চান যে আরো বেটার জানবেন, আরো লম্বা 10টা ক্লাস করবেন, ইউ আর ভেরি মাচ ওয়েলকাম টু জয়েন দিস পেইড কোর্স অ্যাজ ওয়েল। হ্যাঁ প্লিজ শেষ করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি। জি, থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ আজকের সেশনটি জয়েন করার জন্য। আপনাদের কারো কোনো প্রশ্ন, কারো কোনো কোয়ারিজ বা কোনো ধরনের সহযোগিতার দরকার হলে আমরা গ্রুপে নাম্বার দিয়ে দিয়েছি। যে কোনো পরামর্শ, কোশ্চেন অথবা যে কোনো প্রয়োজনে আপনাদের যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমরা আপনাদের আচ্ছা, সাথে আছি। জি একটা বিষয় একটু বলবেন যে এই যে বাজেটারি কন্ট্রোল উইথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস, এইটার যে আপনাদের কোর্স ফিটা কিরকম আপনারা করতেছেন? আমরা আপনাদের আপনাদের যে গ্রুপটা করা হয়েছে, গ্রুপে বিস্তারিত তথ্য হচ্ছে কালকে অথবা পরশুর মধ্যে আমরা সবকিছু দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া থ্যাংক ইউ আজকের সকলকে। ভিডিওটা কি গ্রুপে পাবো? আমরা ভিডিওটা দিয়ে দেবো, পাশাপাশি আমাদের ফেসবুক যে পেজটা আছে, পেজটাতে আপনারা অলরেডি লাইভ শেয়ার করা হয়েছে, ওখানেও ভিডিওটা পেয়ে যাবেন ফেসবুকে। আজকে আর আসলে এমনিতে আমরা, রেকর্ডিংটা হচ্ছে কালকে দিয়ে এক্সকিউজ দেবো মি, আমরা। থ্যাংক ইউ। পার্টিসিপেন্ট বেশি হওয়ার কারণে কি নাকি আজকে আসলে নেটওয়ার্কটা একটু খুব ঝামেলা করছিল, ভেঙে ভেঙে আসছিল আর কি। এটা হয়তো বা আপনার নেটওয়ার্কের কারণে হতে পারে, বাট আমাদের এখানে আমি যতটুকু শুনতে পেরেছি আমার এখানে কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম বাজিদ ভাই। জি জি, ওয়ালাইকুম হ্যালো আসসালাম। ভাই, এখানে তো মনে হয় সাজ্জাদ ভাই সাজিদুল ভাই নাই।